যে আমার জুনিয়ররা আমাকে বলে যে রেডিওলজি গুগল। আগে কিন্তু রেডিওলজি ইমেজিং নামটা ছিল না, কিন্তু আগে ছিল এক্সরে। আমরা শুরু করেছি জীবন এক্সরে দিয়ে, তারপরে সিটি এমআরআই আসলো, তারপরে কি আসলো জানো, বায়োপসি, মানে আল্ট্রাসাউন্ড গাইডেড অথবা সিটি গাইডেড। আমরা যখন প্রথম সিটি স্ক্যান নিয়ে আসলাম 89-এ, একটা পেশেন্টের ব্রেন সিটি স্ক্যান করতে প্রায় আধা ঘন্টা লাগতো। এখন কি জানো, ব্রেনের সিটি স্ক্যান করতে লাগে 1 থেকে 2 সেকেন্ড। আগে যেমন পেট টিপে দেখতো যে অ্যাপেন্ডিসাইটিস না কি, এখন কিন্তু কোনো কথা নেই, তাকে পাঠাবে আল্ট্রাসোনোগ্রাম, ডায়াগনোসিস কিন্তু হয়ে গেল। আগে যেমন অপারেশন ছাড়া কিছুই হতো না, এখন কিন্তু আমরা ইন্টারভেনশনাল রেডিওলজিস্টরা নিডল দিয়ে আমরা কিন্তু বহু কিছু করতে পারছি। সামনে কি আসতে যাচ্ছে যেটা মেডিকেল সায়েন্সকে আরো বেশি করে উপকৃত করবে? যে কোনো একটা কেস নিয়ে ওরা হিমশিম খেয়ে গেছে, বুঝতেছে নাকি, আমি কিন্তু দেখে বলে দিলাম যে এটা হলো এইটা, খবরের কাগজ এটা পড়তে আমি দেখলাম যে রেডিওলজি সাবজেক্টটা খুবই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাট আমরা স্যার অলওয়েজ ইন্ডিয়া থেকে পিছিয়ে থাকি কেন? আমাদের এত পেশেন্টস ইন্ডিয়াতে যায় কেন? নাইকন এক্সপেন্সিভ ক্যামেরা, সেরকম এই সিটি স্ক্যান এমআরআই এগুলো মেশিনেরও কিন্তু একটা রেজলিউশনের ব্যাপার আছে। সারা দুনিয়াতে কিন্তু কোনো ইন্টারভিউ দিয়ে যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে কিন্তু রেডিওলজি ইমেজিং এ নেওয়া হয়। চলুন আড্ডা দেই। Assalamualaikum everyone. Welcome to the Sajid Show, powered by Jamsan Company Limited, a complete solution for textile dyes, printing and auxiliaries. যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকে আমাদের যিনি অতিথি, তিনি একজন দেশপর্ণ নামকরা রেডিওলজিস্ট, যিনি স্পেশালাইজ ইন রেডিওলজি, আর যিনি জুনিয়রদের কাছে গুগল রেডিওলজিস্ট হিসেবে পরিচিত। উনি কার্লি স্কয়ার হসপিটাল কর্মরত রয়েছেন, হেড অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং অপারেশনে, যিনি এই মহান পেশার জন্য অনেক ডিগ্রি নিয়েছেন, যার মধ্যে অন্যতম হলো MBBS, MCPS, FCPS, ফেলো ইন MRI অন্যতম, এবং বিভিন্ন দেশে গিয়ে উনি ট্রেনিং করেছেন এবং সার্টিফিকেট নিয়েছেন। হি ইজ নট আদার দেন ডক্টর প্রফেসর ব্রিগেডিয়ার রিটায়ার্ড ডক্টর জাইগাও। হাউ আর ইউ স্যার? Thank you very much for giving me time. ধন্যবাদ। It's my pleasure to have a chat with you and to know more about the radiology and imaging. Radiology and imaging, these subjects are like very well-known subjects in our country as well as abroad. But in Bangladesh, লোকজন খুব বেশি জানে না এই সম্বন্ধে, খুব বেশি ইন ডিটেলসও জানে না। সো বেসিক্যালি আমরা আজকে এই সাবজেক্ট সম্বন্ধে জানবো, এই সাবজেক্ট সম্বন্ধে আমরা বুঝবো কিভাবে এটার কাজ হয়, লোকজন কিভাবে রেডিওলজি বা ইমেজিং থেকে উপকৃত হয়। আমরা সবকিছু নিয়ে ডিসকাশন করব। তার আগে আমরা আপনার চাইল্ডহুড নিয়ে জানতে চাইব। ধন্যবাদ সাজিদ, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। প্রথমে তুমি আমার বাল্য জীবন সম্বন্ধে জানতে চাচ্ছ? জি। আমার জন্ম হয়েছে একদম রংপুরের নীলফামারী, একটা নিভৃত পল্লীতে বলতে পারো। এটা 1954 সালের 14ই ফেব্রুয়ারি, মানে 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। এই জন্য আপনি মানুষটা এত রোমান্টিক। হ্যাঁ, কোনো সন্দেহ নাই। আমি অনেক ভাগ্যবান একটা মানুষ, পরে তুমি শুনবে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে আমার জন্ম। তো ওখানে আমার স্কুল, আমি ওখান থেকে হাই স্কুল পাশ করেছি আরেকটা গ্রামে, সেটা আমার বাড়ি থেকে 8-9 মাইল দূরে। কিন্তু আমাদের কাছাকাছি কোনো হাই স্কুল ছিল না। তো আমার আব্বা আমাকে ভর্তি করিয়ে দিল হাই স্কুলে। 8-9 মাইল আপনার বাসা থেকে দূরত্ব? আপনি কিভাবে যেতেন ওই সময়? তখন তো রাস্তা ওরকম ছিল না, এত রাস্তা খারাপ ছিল যে আমাকে কিন্তু 8-9 মাইলের জন্যই আমাকে আমার খালার বাড়িতে থাকতে হয়েছে। এবং আমার আব্বা সব সাপোর্ট ওই খালার বাড়িতে দিতেন। কোথা থেকে গরুর দুধ খাবো, কোথা থেকে কে টিচার পড়াবে, সবকিছুই আমার আব্বা সব ব্যবস্থা করতেন। আমি খালার বাড়িতে থাকতাম। কিন্তু কি কাণ্ড জানো, হাই স্কুলে যখন ভর্তি হলাম ক্লাস 6-এ, 2 দিন পরেই বাড়ি থেকে মানুষ আসলো যে আমার থাকা হবে না, কারণ আমার আম্মা নাকি আমাকে ছেড়ে থাকতে পারছেন না। আমি তখন কিন্তু খুব শর্ট ছিলাম, এখন কিন্তু আমি 6 ফিট, তখন কিন্তু আমি খুব শর্ট ছিলাম। তো আম্মা কান্নাকাটি করতেছে, আমি বাড়ি আসলাম। এসে আমি বললাম যে আপনি যাই বলেন আমি কিন্তু ওখানেই পড়বো। তখন স্কুলটা আমার পছন্দ হয়েছে, ওটা পাকা স্কুল ছিল। আবার যে প্রাইমারি স্কুলে যেটা পড়েছি আমাদের বাড়ি থেকে 2 মাইল দূরে, ওটা কিন্তু কাঁচা ছিল। ওটার কিন্তু সাইডের ইয়েও ছিল না, খোলা ছিল, উপরে টিন নিচে খোলা। তো স্কুল আমার পছন্দ হয়েছে। তো আমি 2 দিন পরে আমি আবার ডোমার স্কুলে চলে গেলাম। আমার আব্বা একটা সাইকেল কিনে দিয়েছিলেন। তো সাইকেলে আমার ক্লাসমেট, সে আমার চেয়ে লম্বা, সে আমাকে চালিয়ে নিয়ে যেত স্কুলে। তো ওই স্কুল থেকে আমি মেট্রিক পাস করলাম। মেট্রিক পাস করার পরে
তখন ম্যাট্রিকই বলতো। ম্যাট্রিক পাস করার পরে আমাকে কারমাইকেল কলেজে আমার আব্বা ভর্তি করে। কোন ইয়ারের কথা এটা? এটা 1969-এ আমি ম্যাট্রিক পাস করলাম, যুদ্ধের যে আগে দিয়ে। বাট ওই সময় তো দেশ অনেক উত্তাল, দেশ উত্তাল হচ্ছে আর কি 69-এ। তো কারমাইকেল কলেজে ভর্তি হলাম। কারমাইকেল কলেজে ভর্তি হয়ে কিন্তু আমি একদম হারিয়ে গেলাম। তখন ওখানে সব ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা ভর্তি হয়, আর আমি কিন্তু আসলাম একটা গ্রাম থেকে। কিন্তু আমি হতাশ হইনি, আমি সিরিয়াসলি পড়াশোনা শুরু করলাম। পড়াশোনা শুরু করে আমি এর মধ্যে আবার সেকেন্ড ইয়ারে যখন উঠলাম তখন দেশে যুদ্ধ লাগলো, এবং মুক্তিযুদ্ধের সময় আমি মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িতও ছিলাম। আমি ইন্ডিয়াতে ট্রেনিং করিনি, কিন্তু আমি মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এবং আমরা একটা বিপদেও পড়েছিলাম। আমাদের 13 জনকে ধরে নিয়ে গিয়েছিল পাক আর্মিরা গুলি করার জন্য। আমাদের ট্রাক থেকে নামিয়ে দিয়ে লাইন করে দাঁড় করে দিয়েছিল, এবং ওরা সাবমেশিন গান কাকও করেছিল। কিন্তু হঠাৎ করে একটা জিপ আসলো, জিপ থেকে একজন অফিসার নামলো, মনে হলো, বললো যে মত মারো। তা আমাদেরকে গুলি করলো না, আমাদেরকে আবার লালবাগে ওই ট্রাকে করে নিয়ে এসে আমাদেরকে নামিয়ে দিল। আমরা আবার চলে গেলাম, আমরা কিন্তু ধরা পড়ে গেছিলাম। তারপরে মুক্তিযুদ্ধ শেষ হলো, দেশ স্বাধীন হলো। তারপরে কারমাইকেল কলেজ থেকে পরীক্ষা দিলাম, HSC পাস করলাম। আমাদের তখন রংপুর মেডিকেল কলেজ শুরু হয়ে গেছে। মেডিকেল কলেজে তখন পরীক্ষা দিয়ে চান্স পেলাম, সেকেন্ড ব্যাচে ভর্তি হলাম। তো এই হলো আমার সেকেন্ড ব্যাচে ভর্তি হয়েছে না 1973-তে। তো 1973-তে ভর্তি হয়ে আমি তখন ভলিবল টিমের টিম ক্যাপ্টেন মেডিকেল কলেজের, আবার ডিস্ট্রিক্ট টিমের টিম ক্যাপ্টেন। আমরা কয়েক ভাই মিলে একটা টিম করলাম, ওটার নাম ব্রাদার্স ইউনিয়ন। খেলাধুলা নিয়ে খুব বেশি। ব্রাদার্স ইউনিয়ন? হ্যাঁ, নাম দিছিলাম রংপুরের ব্রাদার্স ইউনিয়ন, মানে এটা ঢাকার ব্রাদার্স ইউনিয়ন না। তো ব্রাদার্স ইউনিয়ন টিম, সেটাই আবার ডিস্ট্রিক্ট টিম, সেটাই আবার মানে আমরা ন্যাশনাল টিমে চান্স পেলাম 3 জন। আমি গেলাম না, আমার 2 ভাই চলে গেল। কিন্তু তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা তোমাকে বলি। সেকেন্ড ইয়ারের পরে একটা পরীক্ষা হয়, ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশন। ওটা কিন্তু অনেক কঠিন পরীক্ষা। কিন্তু তো ওই পরীক্ষার সময় এমন অবস্থা হয়ে গেল যে খেলাধুলা, আবার তখন আমি লোকাল নিউজও পড়তাম রেডিওতে, রংপুর রেডিওতে। সবকিছু নিয়ে এত ব্যস্ত ছিলাম। আবার অ্যানুয়াল ড্রামা যে হতো সেটারও আবার নায়ক ছিলাম। এখন হয়তো তোমার মনে হচ্ছে যে মানে সবকিছুর সাথে জড়িত ছিলেন, পড়াশোনা করতেন, খেলাধুলা করতেন, অভিনয় করতেন, সবই করতাম। আবার রংপুর নিউজ পড়তাম, রংপুরে আবার ওই নাটক হতো, সেটাও করতাম। কিন্তু যখন পরীক্ষা আসলো, পরীক্ষার সময় এমন একটা অবস্থা হলো, তো পাস তো করতেই হবে। পড়াশোনা করতে করতে এমন একটা অবস্থা হলো যে মনে হয় পাস করতে পারবো না। কি জানো, যখন রেজাল্ট হলো পরীক্ষার পরে, দেখি যে 2 জন স্ট্যান্ড করছে, 4th স্ট্যান্ড আর 8th স্ট্যান্ড। তারপরে দেখি যে আমার নামটা। তো তখনই চিন্তা করলাম যে এখন আর কোনো খেলাধুলা না, কোনো কিছু না, নাটক টাটক সব বাদ, নিউজ পড়াও বাদ দিয়ে দিলাম। যে আমি এখন সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে, কারণ আমার ক্যারিয়ার তৈরি করতে হবে ডাক্তারিতে। আমার তো খেলাধুলা নিয়ে ক্যারিয়ার করবো না। আমার 2 ভাই খেলতে গেছে, কাজিনরা, ওরা ন্যাশনাল টিমে খেলতেছে, খেলত, আমাকে তো ভালো করতে হবে। ফাইনাল MBBS পরীক্ষায় আমার একজন রিডিং পার্টনার ছিল, তার নাম ডক্টর নুরুল আফসার। ও প্রফেসর হিসেবে পরে রিটায়ার করছে, ও এখন রংপুরে প্র্যাকটিস করে। তো আমরা 2 জন পড়াশোনা করতাম, এমনই পড়াশোনার যে ফাইনাল MBBS-এ আমি ইউনিভার্সিটি রাজশাহী এবং আমাদের মিলে ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে আমি 4th হলাম। তার মানে আমি মেডিকেল কলেজ থেকে ফার্স্ট হলাম বলতে পারো। মানে পড়াশোনার কোনো কিছু বাকি রাখি নাই। এত স্টুডিয়াস, আমাদের মনে হয় আমার রেকর্ড কেউ, আমাদের 2 জনের রেকর্ড কেউ ভাঙতে পারবে না, এত পড়াশোনা করতাম। এই হলো মেডিকেল কলেজে। আপনি তো এখনো পড়াশোনা করেন, আপনি আমাকে বলছিলেন যে 3টা পর্যন্ত এখনো পড়াশোনা করেন। এত পড়াশোনা কেন স্যার? আমি আর্মিতে যখন চাকরি করতাম, সে তোমাকে পরে আসতেছি, পড়াশোনা কেন করি, তখন রেডিওলজি সাবজেক্টটা, আমি যখন আমি রেডিওলজি যাওয়ার আগে একটু ক্লিয়ার করে দেই আমাদের দর্শকদের জন্য। রেডিওলজি ইমেজিং এই জিনিসটা অনেকে ক্লিয়ার না, যে এটার সাথে কি কি জড়িত, এটা মেডিকেল ফিল্ডের কোন সাবজেক্টটা। আমি বিষয়টা নিয়ে একটু বিশদভাবে আলোচনা করতে চাচ্ছি স্যার, একটু আমাকে বুঝিয়ে বলবেন। যার মনে করবেন যে কোনো আইডিয়াই নেই, তা কি সে যাতে বুঝে। খুব সুন্দর প্রশ্ন করছো তুমি। আগে কিন্তু রেডিওলজি ইমেজিং নামটা ছিল না, কিন্তু আগে ছিল এক্সরে। তার কারণ আমি যখন রেডিওলজিতে পড়াশোনা শুরু করি 1981-এ, তখন কিন্তু আমাকে, তুমি নাম শুনবে কিনা, তুমি নাম শোনার কথাও না, ওনার নাম হলো জেনারেল আনিস ওয়াইস। উনি বলছেন যে তুমি ফার্স্ট বয়, তুমি রেডিওলজি নিবে কেন, তুমি ফাঁকি দিতে চাও,
তুমি মেডিসিন নেবে, তুমি যদি মেডিসিন না নাও তাহলে তোমাকে কিন্তু স্পেশালিটি থেকে উইথড্র করা হবে। উনি আমাকে 1 মাস সময় দিয়েছেন যে তুমি 1 মাসের মধ্যে মেডিসিনে আসো। তখন শুধু শুধু এক্সরে, ওটাকে এক্সরে ডিপার্টমেন্ট বলতো। কিন্তু আমি জানতাম যে সিটি, এমআরআই, এনজিওগ্রাম এগুলো সব আসতেছে এবং রেডিওলজি অনেক ডেভেলপ করতেছে। এই জন্য আমি রেডিওলজির স্ট্রিট খুললাম। আমার বস তখন ছিলেন কর্নেল মতিন চৌধুরী। উনি বললেন যে, উনি টেলিফোন করলেন আমাদের জেনারেল আনিস ওয়াইসকে যে জাহাঙ্গীর তো ভালো স্টুডেন্ট, এখন কিন্তু ভালো স্টুডেন্টই দরকার হবে রেডিওলজিতে। তারপরে উনি আবার, আমার বস সিনিয়র ছিলেন ওনার চেয়ে, তো উনি আমাকে ডেকে একদিন জেনারেল আনিস ওয়াইস বললেন যে ঠিক আছে তুমি রেডিওলজি নাও, কিন্তু ভালো রেডিওলজির যেন হও। এখন তোমার কোশ্চেনের আমি উত্তর দিচ্ছি। আগে ছিল ওটা না হলো এক্সরে ডিপার্টমেন্ট। তার মানে তখন শুধু এক্সরে। আমি যখন আমি যখন রেডিওলজিস্ট হই 1981 জুলাইতে আমি জয়েন করেছি ট্রেনিংয়ে, আমরা কিন্তু 85-86 পর্যন্ত শুধু এক্সরে দেখেছি। এই জন্য এটার নাম ছিল এক্সরে ডিপার্টমেন্ট। তারপরে কি আসলো জানো? আল্ট্রাসোনোগ্রাম আসলো আমাদের দেশে 85-এ। অন্য দেশে আগে আসছে, কিন্তু আমাদের দেশে আসলো 85-86-এ। প্রথম আসলো বিএস মানে পিজিতে, তখন ওটাকে পিজি হাসপাতাল বলতো। তো পিজি হাসপাতালে আসলো, আমাদের তখন আসেনি। আমরা নিয়ে আসলাম সিএমএইচে, ওটা 86-এ, 85-এ আসলো ওখানে। তখন ওটা তো রেডিওলজি না, ওটা তো এক্সরে না, তখন ডিপার্টমেন্টের নাম চেঞ্জ হয়ে গেল, ইমেজিং, রেডিওলজি অ্যান্ড ইমেজিং। মানে এক্সরে আছে, ইমেজিং তো ওটা তো রেডিয়েশন না, আল্ট্রাসোনোগ্রাম তো রেডিয়েশন না, এই জন্য ওটার নামটা চেঞ্জ হয়ে গেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং। তারপরে এখন শোনো, 86-এ আসলো আল্ট্রাসাউন্ড, 89-এ আসলো আমাদের দেশে সিটি স্ক্যান, যদিও বাইরে আমাদের চেয়ে 3-4 বছর আগে এসছে, অনেক দামি মেশিন তো। এটা আমাদের দেশে আসলো 89-এ সিএমএইচ ঢাকায় প্রথম সিটি স্ক্যান মেশিন আসলো। আমরা এমআরআই পেলাম 97-এ। ওই যে তুমি আমাকে বললে যে আমি ফেলোশিপ করে আসছি ইউএসএতে, তো আমরা 97-এ আমাদের দেশে আসলো এমআরআই মেশিন। তো এইভাবে সাবজেক্ট ডেভেলপ করতেছে। এইটা হলো রেডিওলজি ইন ইমেজিং। তার সাথে পরে আবার আসলো পেট সিটি, এক্সপেক্ট, সিঙ্গেল ফটোনিমেশন টমোগ্রাফি, নিউক্লিয়ার মেডিসিনে রেনোগ্রাম, অনেক কিছুই আসলো। তখন হয়ে গেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট। এর মধ্যে কিন্তু আল্ট্রাসোনোগ্রাম আছে। যেমন এমআরআই সম্বন্ধে তুমি যদি পরে আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো এমআরআইতে কিন্তু রেডিয়েশন নাই। সিটি স্ক্যানে কিন্তু রেডিয়েশন আছে, এক্সরেতে রেডিয়েশন আছে। সিটি স্ক্যান মেশিনটা কিন্তু এক্সরেরই একটা আধুনিক ভার্সন, সাংঘাতিক ভার্সন। আমরা আলোচনা করবো এটা নিয়ে সামনে, আরো এটা নিয়ে সামনে আলোচনা করবো। এইভাবে রেডিওলজি ইমেজিং ডিপার্টমেন্ট কিন্তু অনেক কিছু সম্পৃক্ত, এক্সরে, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাম, এমআরআই, পেট সিটি, স্পেক্ট, অনেক কিছু এর মধ্যে জড়িত। আচ্ছা, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। বাট আমি আপনার চাইল্ডহুড সম্বন্ধে জেনেছি, আমি এখন আপনার পার্সোনাল লাইফ সম্বন্ধে জানতে চাই। আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে? আচ্ছা, আমার ওয়াইফ ডক্টর মেজর আফরোজা খানম। ও মিলিটারিতে আমি জয়েন করেছি 1979-এর 12ই ডিসেম্বর। 1 বছর ইন্টার্নশিপ শেষ করে ও 1 বছর পরে জয়েন করছে। ও আমার চেয়ে 1 বছর জুনিয়র। আমার ওয়াইফ আমার খুব ব্রিলিয়ান্ট ছিল। ও কিন্তু রংপুর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছিল একাই, কিন্তু সে ঢাকা মেডিকেল কলেজে ভালো লাগে নেই, সে আবার রংপুরে চলে গিয়েছিল। ও অ্যাকচুয়ালি আমার কাজিন, কিন্তু তো রংপুরে চলে গেছে, ওখানে থেকে সে এমবিবিএস পাস করছে। তারপরে সেও আমার মতো আর্মিতে 1 বছর পরে জয়েন করলো 1980-তে। আমাদের 2টা সন্তান আছে, ফরচুনেটলি 2টাই ডাক্তার হয়েছে। আমরা কিন্তু হতে বলিনি, তারা আমাদের লাইফ দেখেই, এই কষ্ট দেখেও কিন্তু তারা ডাক্তার হয়েছে। এবং আরও ফরচুনেটলি একজন আবার বড়টা আবার রেডিওলজিস্ট হয়েছে। ও এখন এমডি করে এই স্কয়ার হসপিটালে কিন্তু এখানে জুনিয়র কনসালটেন্ট হিসেবে চাকরি করছে। আর ওর ওয়াইফ মেডিসিনে পড়াশোনা করেছে এবং সে এমসিপিএস করছে, সে আবার এমডি ইন মেডিসিন করছে, সে এমআরসিপিও করেছে। আর ছোট ছেলে ও পেডিয়াট্রিক্সে এফসিপিএস পার্ট 2-তে আছে, আর এমআরসিপি ফাইনাল পার্টে আছে পেডিয়াট্রিক্সে। আর ওর ওয়াইফ, ওর বৌমা, ও আবার আইতে পড়াশোনা করছে। তো আমাদের এই 2 ছেলে, 2 বৌমা, তো আমার ভাই, আমরা ডক্টর ফ্যামিলি বলা যায়, because everyone is doctor in your family. আর আমার একটা নাতনি আছে বড় ছেলের পক্ষ থেকে, আর একটা নাতি আছে ছোট ছেলের পক্ষ থেকে। এই আর কি, আমরা বলতে পারো যে উই আর হ্যাপি উইথ। ভেরি নাইস, ভেরি নাইস। এমন দেখা যায় না যে একটা ফ্যামিলিতে এতজন ডক্টর, which is very good.
ভেরি নাইস। আমরা স্যার একটু এখন অন্য ডিপার্টমেন্টে যাচ্ছি, অন্য সাবজেক্ট নিয়ে কথা বলবো। রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর ধরেন আপনার প্রথমে দেন এই সাবজেক্টটা, রেডিওলজি সাবজেক্টটা, এটা বাংলাদেশে এসেছে বা পপুলার হয়েছে মেবি লেট 80s, বাট আপনি কখন ডিসিশন নিয়েছেন যে আমি এটা নিয়ে পড়াশোনা করব? এটার যেহেতু আপনি ডিসিশন নিয়েছেন, আপনি জানেন যে এটার ফিউচার অনেক ভালো, আপনি কিভাবে এটা বুঝেছেন? কিভাবে আপনি ট্রেন্ড কোন দিকে মুভ করবে এটা আগে থেকে একটা ধারণা পেয়ে গেছেন? আমি যখন 1979-এ যখন আর্মিতে জয়েন করলাম, জয়েন করার পরে আমাদের একটা প্রথম পোস্টিং হয় 1 বছর হিল ট্রাক্টে। আমার হিল ট্রাক্টে পোস্টিং হয়েছিল খাগড়াছড়িতে। তো খাগড়াছড়িতে গিয়ে মানে অবসর সময়ে খালি ভাবতাম যে আমি আবার সিলেক্টেড হয়ে গেছিলাম আমার ট্রেনিংয়ে, আমি আবার এই বেসিক ট্রেনিংয়ে ফার্স্ট হয়েছিলাম। তো আমাকে ওই লাস্ট ইন্টারভিউতে একটা ইন্টারভিউ হয়, আমাকে বললো যে তুমি তো ফার্স্ট হয়েছো, তুমি কি নেবে, কোন সাবজেক্ট নেবে? তা আমি ওখানে বলে ফেললাম যে আমি মেডিসিন নেব। বলেছে তুমি তো ফার্স্ট বয়, তুমি তো মেডিসিন নেবেই। কিন্তু হিল ট্রাক্টে 1 বছর চাকরির মধ্যে আমি সিদ্ধান্তটা পরিবর্তন করে ফেললাম। আমি খবরের কাগজ এটা পড়তে পড়তে আমি দেখলাম যে রেডিওলজি সাবজেক্টটা খুবই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এনজিওগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই, আলট্রাসোনোগ্রাম এগুলো আসতেছে। আমি সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললাম যে আমি রেডিওলজিস্ট হব, একদম কনফার্ম। আমি আবার কোনো একটা ডিসিশন যখন নেই তখন আমাকে কেউ নড়াতে পারবে না। যেমন আমাকে ওই যে বলছে যে তোমাকে উইথড্র করা হবে তুমি যদি রেডিওলজিস্ট না হও। আমাকে কিন্তু ইন্টারভিউ বোর্ডে বলেছিল যে রেডিওলজি ছাড়া কোন সাবজেক্ট চাও, অল্টারনেটিভ। কোনো অল্টারনেটিভ নেই, চয়েস দেয় যে 1 2 3। আমি 3টাতেই লিখছি রেডিওলজি। তো আমি ওই বুঝতে পারলাম যে রেডিওলজি উইল কাম আপ। এবং রেডিওলজি কিন্তু আজকে তুমি বলে দিই তোমাকে আগে যে রেডিওলজি আজকে এইরকম একটা পর্যায়ে পৌঁছেছে জন্যই কিন্তু অন্য সাবজেক্টগুলো ডেভেলপ করছে। আগে যেমন মাথার ভিতরে কি আছে আমরা 89-এর আগে পর্যন্ত মাথার ভিতরে দেখতে পারতাম না। তখন কি করতো? কোনো রকম প্রবলেম হলো তখন সেটারও একটা ইয়ে ছিল। আমি ওই প্রফেসর হাসানুল্লাহ তখনকার দিনে কিন্তু নিউরোসার্জন, সিনিয়র মোস্ট নিউরোসার্জন ছিলেন। সেই সময় আমি যখন হিল ট্রাক্টে, তখন আমার এক চাচাতো বোনের ব্রেন টিউমার হয়েছিল, উনি কিন্তু অপারেশন করেছিলেন। তো উনি অপারেশন করেছিলেন, তো ওনার সাথে আমার ওই ধানমন্ডি 7 নম্বর রোডে মসজিদ যে আছে, সেই মসজিদে উনি নামাজ পড়তেন। তা আমি ওই মসজিদ থেকে বের হওয়ার সময় স্যারকে আমি আসলে জিজ্ঞাসা করবো, স্যার সেই সময় আপনারা কী করতেন? তো ওনারা তখন করতেন কি, যেটা এনজিওগ্রাম আমি 96 থেকে শুরু করছি করা, এনজিওগ্রাম করে ভিতরে দেখতে পাই। আর এই 89-এ কিন্তু সিটি স্ক্যান আসছে, আমরা 89 থেকে কিন্তু আমরা ব্রেনের ভিতর দেখতে পাই। তো উনি কিন্তু অপারেশন করেছেন 79-এ, 10 বছর আগে। ওনারা করতেন কি, ক্যারোটিড আর্টারিতে কন্ট্রাস্ট মিডিয়া ইঞ্জেকশন দিতেন, 2 দিকে ক্যারোটিড আর্টারি দিতেন। এইদিকে যদি টিউমার থাকে তাহলে সবগুলো ব্রেনটাকে শিফট করে এই পাশে, আর এইদিকে টিউমার থাকলে ব্রেনটাকে শিফট করে এই পাশে। তো এইখানে ইঞ্জেকশন দিয়ে কন্ট্রাস্ট মিডিয়া যাওয়ার পরে ওনারা একটা অ্যাসেস করতেন যে এই দিকে টিউমারটা আছে, তখন এই দিকে ওনারা ব্রেনটাকে বের করতেন। আর ওই দিকে টিউমার যদি মনে করেন তখন ওই দিকে ইনসেশন দিতেন। তো তাদেরকে কত মানে ওই সাবজেক্টের প্রতি আমি বলেছি স্যার, আমি মানে অবাক হয়ে গেলাম যে আপনারা কিভাবে চিকিৎসা করতেন। তো সেই বোন কিন্তু এখনো ওই মেনিনজিওমা ছিল, অপারেশন করার পর এখনো কিন্তু ভালো আছে, এখনো ও বেঁচেই আছে। অদ্ভুত। হ্যাঁ, অদ্ভুত। বিকজ আপনার এই মেডিকেল সায়েন্স এত বেশি ডেভেলপ করেছে, এখন যে মেশিনগুলো আসছে কতটুকু ওয়ার্ল্ড ক্লাস। সো এটার কারণে যে লোকজন কত উপকৃত হচ্ছে, কত ফাস্ট চিকিৎসা আমরা পাচ্ছি, এটা খুবই মানে একটা বিগ থিং। এটা আমি অ্যাপ্রিসিয়েট করি যারা এই বিষয় নিয়ে কাজ করে। আর ডে টু ডে অলওয়েজ লাইক ইকুইপমেন্ট আপডেট করার জন্য, মডার্ন সায়েন্স কীভাবে আরও ইজি করা যায়, আরও মোর অ্যাকুরেটলি করা যায়, এটার জন্য কাজ করছে। এটা খুবই ভালো জিনিস। আপনি যখন এই যে আপনার তো অনেক দীর্ঘ একটা সময় ধরে আপনার কাজ করেছেন, অলমোস্ট কত বছর স্যার? আমি তুমি ধরো 81 থেকে যদি শুরু করি, অন্তত 44 বছর হচ্ছে। আপনি যে লাইক এই এত বিগ টাইম আপনি কাজ করেছেন, আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স আপনার হয়েছে, কোন জিনিসটাকে আপনি সবচেয়ে বেশি এনজয় করেন এই ফিল্ডের? আমি এনজয় করি যে আমরা যখন একটা মানুষের অসুখের সিদ্ধান্ত দিতে পারি, এবং মানুষ কিন্তু তুমি আমরা যেমন 1986-এ ধরো আল্ট্রাসোনোগ্রাম আমাদের দেশে আসলো। তার আগে কিন্তু আমাদের বাচ্চাদের ব্রেন দেখতে পারতাম না। আমরা বাচ্চাদের ব্রেন কিন্তু দেখতে পাই, কারণ বাচ্চাদের সামনের দিকটা খোলা থাকে কিন্তু অনেকদিন, 1.5 বছর পর্যন্ত। এই দিক দিয়ে আল্ট্রাসোনোগ্রামের প্রোব দিলে আমরা কিন্তু বাচ্চাদের ব্রেনটা দেখতে পাই।
তো বাচ্চাদের ব্রেন দেখা শুরু হলে কিন্তু আলট্রাসোনোগ্রাম দিয়েই, কিন্তু যখন শক্ত হয়ে যায় 1.5 বছর পরে তখন কিন্তু আর দেখা যায় না। 89-এ আমরা মানুষের ব্রেন দেখতে পারলাম সিটি স্ক্যান করে। আমি তোমাকে বলি যে শান্তিটা কোথায় জানো, যখন একটা মানুষ একটা পরীক্ষার জন্য এসে একটা পরীক্ষা করার পরে যখন আমরা ডায়াগনোসিস দিতে পারি যে এক্স রে করে মনে করো নিউমোনিয়া হয়েছে, প্লুরাল ইফিউশন হয়েছে, টিবি হয়েছে, না ক্যান্সার হয়েছে, এখন যদি পড়ি আর যদি বলি যে কিছুই নাই, ইউ আর ফ্রি। যখন এমআরআই করতে আসে, এমআরআই করার পরে মনে করো একটা মানুষ এত টেনশনে থাকে, যদি অসুখ হয় তাহলে তো অন্য কথা, অসুখ যদি না হয় যদি বলি যে না আপনি ভালো আছেন কোনো অসুবিধা নেই, এই যে একটা প্রশান্তি। তারপরে মনে করো যে যদি কিছু একটা হয়, টিউমার হয়, তারপরে সেটা কোথায় নিতে হবে, কার কাছে নিতে হবে, দেশে সবচেয়ে ভালো সার্জন কে আছে আমরা কিন্তু জানি, যারা রেডিওলজিস্ট তারা কিন্তু দেশে কোথায় কে ভালো আছে না আছে আমরা কিন্তু সেই খবরটা জানি। কেন করে জানি? আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে পেশেন্টগুলো আসে, ফলে কে কীরকম আমরা কিন্তু সার্জারির আগেও দেখি, সার্জারির পরেও দেখি। ফলে আমরা কিন্তু বলতে পারি যে কোন সার্জন ভালো, কোন সার্জন ভালো না, কোন ফিজিশিয়ান ভালো, কোন ফিজিশিয়ান বেশি, মানে কে নাম্বার 1, কে নাম্বার 2, কে নাম্বার 3, কিংবা কে একই রকম। So according to patient's disease আপনারা রেকমেন্ড করে দেন? আমরা না রেকমেন্ড করি না, আমাদের কাছে মানুষ জিজ্ঞাসা করে যে কোথায় গেলে ভালো হবে। এখন সবার কাছে জিজ্ঞাসা করে কিনা, আমার কাছে কিন্তু অনেক মানুষই জিজ্ঞাসা করে। এবং আমার যে কত পেশেন্ট ফ্যান আছে সারা দেশে তোমাকে আমি বলে শেষ করতে পারবো না। এবং আমি এটুক তোমাকে বলি, খোলাখুলি বলছি না, দেশের আমার চাকরি তো 28 বছরের 24 বছর 23 বছরই আমি ঢাকা সিএমএইচে ছিলাম। মিলিটারি চাকরির 28 বছরের 23 বছরই ঢাকা সিএমএইচে। তখন কিন্তু কোনো কর্পোরেট হাসপাতাল ছিল না। কর্পোরেট হাসপাতাল হলো কিন্তু তখন কিন্তু সিএমএইচ সবচেয়ে ভালো হাসপাতাল হিসেবে পরিচিত ছিল, মানে মোস্ট ইম্পর্টেন্ট হসপিটাল ইন দি কান্ট্রি। 2005-06 সাল থেকে শুরু হলো অ্যাপোলো ইউনাইটেড স্কোয়ার। তো তারপরে আবার দেখো আমি তার আগে ছিল সেন্ট্রাল, আমি সেন্ট্রালে কাজ করেছি 10 বছর, প্র্যাকটিস করেছি আমি আরবিতে থাকাকালীন সময়ে। তারপরে আমাকে অ্যাপোলো নিয়ে গেল, অ্যাপোলোতে 10 বছর থাকলাম। আমি থেকে রিটায়ার করার পরে অ্যাপোলোতে জয়েন করলাম, ওরা আমাকে জোর করে নিয়ে গেল বলতে পারো। 10 বছর থাকলাম ওখানে। আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু পেশেন্ট আসে, যেমন আমি পেডিয়াট্রিক নিউরো, আমার কনফিডেন্স ভালো এটার উপরে, এবং পেডিয়াট্রিক নিউরো কিন্তু বিভিন্ন জায়গা থেকে পেশেন্ট আসে। পেডিয়াট্রিক নিউরো মানে তোমাকে বলি যে বাচ্চাগুলো ফিট হয়। আমি শিশু হাসপাতালে সম্পৃক্ত ছিলাম, আমাকে ওরা ভিজিটিং প্রফেসর পেডিয়াট্রিক নিউরো রেডিওলজি, আমাকে প্রফেসর নায়ালা তখন ছিলেন ওখানে, নিয়ে আমাকে ভিজিটিং প্রফেসর হিসেবে দিয়েছিলেন। তারপরে কিন্তু উনি এখন পেডিয়াট্রিক নিউরো পেশেন্ট আসে, এখন পেডিয়াট্রিক নিউরো একটা ফিট হওয়া বাচ্চা যার এপিলেপসি হয়, এরকম একটা বাচ্চা নিয়ে গরিব মানুষ, বেশিরভাগই কিন্তু ধরো নিম্নবিত্ত একেবারে গরিব মানুষ, তারা কিন্তু টেলিফোন নাম্বার যদি আমি কারো দেই, হাসপাতালের দেই, ওরা কিন্তু টেলিফোনে বিরক্ত হবে। তো তাদেরকে কিন্তু টেলিফোন নাম্বার আমার ওই যে ডাক্তার পাঠায়, সেই ডাক্তার কিন্তু আমার টেলিফোন নাম্বারটা দেয় এবং বলে দেয় যে উনি রাত জেগে পড়াশোনা করেন, ওনাকে টেলিফোন করার টাইম হলো 11টার পরে, 11টা থেকে রাত 3টা পর্যন্ত টেলিফোন করা যাবে। এটা কিন্তু ডাক্তার তাকে ওনাদেরকে বলে দেয়, এবং সেই টেলিফোন নাম্বারগুলো আমি কিন্তু রিসিভ করি, এবং রিসিভ করার পরে কিন্তু কতবার যে টেলিফোন করে তার ঠিক নেই। ওরা এই স্কয়ার হাসপাতাল চেনে না, কোথায় এসে কোথায় উঠবে এটা চেনে না, আবার এইখানে বারান্দায় এসে টেলিফোন করে। এটা কিন্তু আমি একদিন ডাকলাম সবাইকে যে তোমাদের টেলিফোন নাম্বার দেই না কেন, কেউ উত্তর দিতে পারেনি। আমি বললাম দেই না এই জন্য যে তোমরা ওই বিরক্ত সহ্য করতে পারবে না। একটা গ্রামের মানুষ, একটা অশিক্ষিত মানুষ টেলিফোন করতেছে, তোমরা একবার টেলিফোন ধরে লাইনটা কেটে দেবে। আমি কিন্তু লাইন কাটি না, ওদেরকে কিন্তু এই পর্যন্ত নিয়ে আসতে পারি আমি কিন্তু এই কাজটা করি। না স্যার, অসম্ভব রকমের ভালো একটা কাজ স্যার, এটা সবাই করতে পারে না, এটা মন থেকে না আসলে, ইচ্ছা না থাকলে এটা স্যার করা সম্ভব না। থ্যাংক ইউ স্যার, আপনার জন্য অনেক অনেক পেশেন্ট উপকৃত হচ্ছে স্যার। স্যার এই যে রেডিওলজির যে ইকুইপমেন্টগুলো, ইমেজিং ইকুইপমেন্টগুলো ওভার দ্য টাইম তো চেঞ্জ হচ্ছে। আপনি দেখেছেন, আপনি যখন এই ফিল্ডে কাজ শুরু করেছেন তখন একরকম, এখন একরকম। সামনে ফিউচারটা কি? সামনে আমরা নতুন কি দেখতে যাচ্ছি যেটার কারণে মেডিকেল সায়েন্স থেকে আমরা আরো বেশি উপকার পাবো? আমরা যখন প্রথম সিটি স্ক্যান নিয়ে আসলাম 89-এ, তখন সিটি স্ক্যান করতে একটা পেশেন্টের ব্রেন সিটি স্ক্যান করতে প্রায় আধা ঘন্টা লাগতো, পেটের সিটি স্ক্যান করতে প্রায় 1 ঘন্টা লাগতো। এখন কি জানো, ব্রেনের সিটি স্ক্যান করতে লাগে 1 থেকে 2 সেকেন্ড, আবার হোল বডি সিটি স্ক্যান করতে লাগে 3 সেকেন্ড। আমাদের যে স্কোয়ারে যে মেশিন আছে, এটার নাম হলো সোমাটম ফোর্স,
এই স্কয়ার হসপিটালের মালিকরা আবার পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না। ওনারা সবচেয়ে ভালো ইকুইপমেন্ট কিনবেন, পয়সা কত লাগুক সেটা নিয়ে উনি করছেন। তখন ওনাদের তো অনেকগুলো এভিনিউ আছে ইনকামের, ওনাদের টয়লেটরিজ আছে, ওনাদের কার্বেটস আছে, ওনাদের ফার্মাসিউটিক্যালস আছে। আমি এখানে, তবে ভাগ্য আমার ভালো, সিএমএস থাকতেই 6 স্লাইস সিটি স্ক্যান মেশিন একটা আসলো, প্রথম মাল্টি স্লাইস সিটি স্ক্যান 2003 সালে সিএমএচে আসলো। আমার ওই মেশিন দিয়ে আমরা কিন্তু সিটি করোনারি আর্টারি অ্যাঞ্জিওগ্রাম করলাম। তারপরে আমি অ্যাপোলোতে গেলাম, অ্যাপোলোতে আবার প্রথম কস্টলি মেশিন আসলো ওখানে কিন্তু। তারপরে আমি যখন এখানে আসলাম, এখানে এসে জয়েন করছি তার আগেই 1 মাস 2 মাস আগে এটা সোমাটোম ফোর্স মেশিন আসছে, সিটি স্ক্যান মেশিন, 3 টেসলা এমআরআই মেশিন অ্যান্ড 1.5 টেসলা এমআরআই মেশিন। এই যে 3 টেসলা মেশিন প্রথম কিন্তু দেশে এখানেই আসছে, এবং সোমাটোম ফোর্স কিন্তু দেশে প্রথম এখানেই আসছে। এটা হলো এরকম যে পুরো শরীরের একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট যদি আসে, পুরো শরীরের সিটি স্ক্যান করতে 3 সেকেন্ড লাগে, ব্রেনের সিটি স্ক্যান করতে 1 থেকে 2 সেকেন্ড লাগে, একটা চেস্টের সিটি স্ক্যান করতে 2-3 সেকেন্ড লাগে, আর সিটি স্ক্যান করোনারি আর্টারিজ করতে মাত্র সময় লাগে 2 সেকেন্ড। কিন্তু প্রিপারেশন আছে, ক্যানুলা করতে হয়, এটা কিন্তু স্ক্যান টাইম হলো মাত্র 1 থেকে 3 সেকেন্ডের। তার মানে দিন দিন কিন্তু আধুনিক থেকে আধুনিক মানে হচ্ছে মেশিন। এখন তুমি হয়তো শুনলে, না দেখলে, ছবি না দেখলে তুমি বুঝতে পারো। আমরা এটা জিনিসটা বুঝলাম যে এখনকার মেশিনগুলো আরো মোর ফাস্টার। সো ইন টার্মস অফ রেজাল্টস যেটা আমরা আগে যদি ধরেন যেমন পেতাম, এখনকার দিন আরো বেটার রেজাল্ট পাই, জিনিসটা কি? ডেফিনেটলি। আগে যেমন স্লাইস একটা একটা করে হইতো, মাঝখানে যদি ছোট্ট টিউমার থাকতো সেই টিউমারটা মিস হতো। এখন কিন্তু কন্টিনিউয়াস স্লাইস, মানে কোনো গ্যাপ নাই, ফলে তোমার কোনো কিছুই মিস হওয়ার সম্ভাবনা নাই। আর রেজুলেশন এরকম ভালো, যেমন ধরো ক্যামেরা তো আমার মনে আছে, আমি যখন মেডিকেল কলেজ, আমি যখন স্কুলে পড়ি, আমার আবার ক্যামেরার শখ ছিল খুব। আমার আব্বা আমাকে একটা ক্যামেরা কিনে দিয়েছিলেন 16 টাকা দাম। ওইটার ছবি তো হলো যে কোনো রকম একটা ছবি আসে যে হ্যাঁ বোঝা যাচ্ছে যে আমার। তখন আবার আমার ভাই আমাকে একটা ক্যামেরা দিল কিছু দিনের জন্য, ওটা ইয়াশিকা ছিল, 12টা ছবি উঠতো, যেটা নিচে করে দেখতে হতো, ওটাকে এসএলআর বলে, এসএলআর ক্যামেরা। ওটার ছবি কিন্তু অন্যরকম, চুল টুল পর্যন্ত দেখা যেত। সেরকম তোমার যেমন একটা ক্যামেরার দাম আছে না, নাইকন এক্সপেন্সিভ ক্যামেরা, সেরকম এই সিটি স্ক্যান এমআরআই এগুলো মেশিনেরও কিন্তু একটা রেজুলেশনের ব্যাপার আছে। তোমার যত কস্টলি মেশিন, যত ক্যাপাসিটি মেশিনের রেজুলেশন ভালো হবে, তত তুমি সূক্ষ্ম জিনিসও মিস করবে না। এবং আমাদের দেশে কিন্তু এখন সব কিছু এসে গেছে, এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ডেভেলপমেন্টের সাথে এই যে রোবোটিক সার্জারি, এটা সার্জারি, সেটা সার্জারি, যত কিছু আসছে সব কিন্তু এই রেডিওলজির উপরে ভর করেই কিন্তু আসছে। রেডিওলজি অ্যান্ড ইমেজিং ছাড়া কিন্তু কোনো দিকে কেউ আগাতে পারতো না। আমি বলবো যে এই উইলহেম রঞ্জেন, কনরেড রঞ্জেন, উনি 1895 এক্সরে আবিষ্কার করার পরে এই যে শুরু হয়েছে, মানে কিন্তু লাস্ট 30-35 বছরে যে এক্সরের রেডিওলজি ইমেজিং ডিপার্টমেন্টের যে উন্নতিটা হয়েছে, এটা কিন্তু এর আগে কিন্তু হয়। সামনে কি আসতে যাচ্ছে যেটা মেডিকেল সায়েন্সকে আরো বেশি করে উপকৃত করবে? সামনে যেমন এর মধ্যে তো এসে গেছে পেট সিটি, যেমন কোথাও যদি কোনো ক্যান্সার জান থাকে, যেমন একটা ক্যান্সার আমরা হয়তো কিডনিতে পেলাম, সেই পেশেন্টের কিন্তু পেট সিটি করা হচ্ছে, কারণ এই ক্যান্সারটা কি ছড়াই গিয়েছে কিনা এটা দেখার জন্য আমরা পেট সিটি করে দেখতেছি। এই রেডিওলজি ইমেজিং এর যেমন এখন একটা ট্রাক্টোগ্রাফি বলে, একটা ব্রেনের এমআরআই ট্রাক্টোগ্রাফি, এটা 3.5 টেসলা ছাড়া, 3 টেসলা ছাড়া কিন্তু এটা হবে না। আমাদের 3 টেসলা মেশিন আছে দেশে, আরও অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার কিংবা হসপিটালে আছে। তো এই মেশিনে টিউমারটা কোন কোন ফাইবারকে ধরেছে, এই ফাইবারগুলো কাটা গেলে তার কোনো অসুবিধা হবে কি না, সার্জন অপারেশন করার সময় এই ফাইবারগুলোকে রাখবে কি রাখবে না, নাকি ওটাকে রেডিওথেরাপি দিবে, কাটলে অসুবিধা হবে, এগুলো কিন্তু ডিসিশনটা কিন্তু আমরা দিচ্ছি। আরও একটা ব্যাপার আছে, আমাদের এখানে কিন্তু স্কয়ারের নিউরোসায়েন্স সেন্টার আছে, এখানে স্ট্রোক পেশেন্ট আসতেছে। স্ট্রোক পেশেন্ট মানে এখনই যদি একটা পেশেন্ট অজ্ঞান হয় কিংবা একদিকে অবশ হয়ে যায়, এটা যদি যত তাড়াতাড়ি এটাকে শনাক্ত করা সম্ভব, এটা দেখা গেছে যে এমআরআই মেশিনে 7 মিনিটের মধ্যে তুমি দেখতে পাবে যে এটা ফাইন্ডিং আছে, ওটাকে বলে ডিফিউশন ওয়েটেড ইমেজ। 7 মিনিট, এটা পরীক্ষিত যে 7 মিনিটের মধ্যে একটা রেজাল্ট পাওয়া যাবে যে এটা এখানে আছে। যদি এটা পাওয়া যায়
সাথে সাথে চিকিৎসা শুরু হয়ে যায়। ইভেন সেই চিকিৎসাটা রেডিওলজি ডিপার্টমেন্টেই শুরু হয়। ওটাকে বলে থ্রম্বোলাইসিস, একটা ইঞ্জেকশন দেয়, এই থ্রম্বাসটা যেটাকে ব্লক করছে সেই ব্লকটা খুলে যাবে। কিংবা এটা যদি বড় থ্রম্বাস হয় তাহলে এটা আবার অ্যানজিওগ্রাম ক্যাথল্যাবে নিয়ে গিয়ে থ্রম্বেক্টমি করা হয়, সেটারও কিন্তু ডক্টর আমাদের এখানে আছে। এটা কিন্তু সারা দুনিয়াতে আছে। আমরা আবার এই জিনিসগুলো রিসেন্টলি নিউরো সায়েন্স সেন্টার একটা আছে যে আমাদের দেশে নিমস বলে, আর আমাদের এখানে আছে আরো দুই এক জায়গায় নিশ্চয়ই আছে। আমাদের যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আছে যে সেখানেও সম্ভবত আছে। যে আমরা আর স্কয়ার হসপিটালটা এমন একটা লোকেশনে, এখানে কিন্তু আমরা নিউরোসাইন্স সেন্টার কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে। পেশেন্ট আসলো এক হাত এক পা নড়ে না, চিকিৎসা হয়ে গেল, এখান থেকে হেঁটে পেশেন্ট মানুষ বাড়ি যাচ্ছে। অথচ এটা এই চিকিৎসা যদি না থাকতো তাহলে কিন্তু এই মানুষটা সারাদিন সারা জীবনই এক পা এক হাত অবশ নিয়ে কিন্তু থাকতো। সত্যি কথা। শুধু এই এমআরআই পরীক্ষার জন্য কিংবা সিটি স্ক্যান পরীক্ষার জন্য, এটা এমআরআইতে ভালো দেখা যায়, এই পরীক্ষাটা আসে জন্যই মানুষ উপকৃত হচ্ছে এবং মানুষ নর্মাল লাইফ লিড করে। জিনিসটা আমি পরে রাখছিলাম এই কোয়েশ্চেনটা, আবার আমি একটু আগে করছি যেহেতু এমআরআই নিয়ে কথা হয়েছে। সিটি স্ক্যান, এমআরআই, এই আমরা দুইটা পারপাসে ইউজ করি। সো সিটি স্ক্যান আর এমআরআই সম্বন্ধে একটু আমাদেরকে বিশদভাবে আলোচনা করে বুঝাবেন। এটাও খুব সুন্দর কোশ্চেন তোমার সাজিদ। সিটি স্ক্যানটা হলো যেমন আমরা এক্স রে করি, এক্স রে মেশিনে দাঁড়ালো, পিছন থেকে একটা এক্স রে টিউব দিয়ে এক্স রে করা হলো, এটা একটা 2 ডাইমেনশনাল ছবি হলো। কিরকম? যে তোমার এই দিক থেকে এইদিকে গিয়ে তুমি মাঝখানে দেখবে একটা হার্ট। তোমার যদি বুকের এক্স রে তুমি দেখে থাকো, দেখবে যে মাঝখানে হার্ট দেখা যাচ্ছে, চতুর্দিকে রিপস টিপ দেখা যাচ্ছে, এরকম একটা ছবি। কিন্তু সিটি স্ক্যানটা কিন্তু অন্যরকম। সিটি স্ক্যানে এক্স রে টিউব এখানে আছে, আর এখানে কিন্তু ডিটেক্টর আছে। এদিক থেকে এক্স রে টিউবটা ঘুরতেছে কিন্তু, ফলে তোমার চতুর্দিকে ঘুরতেছে টিউবটা, ওটাও কিন্তু এক্স রে ঘুরতেছে। আর এ কিন্তু ডাটাগুলো নিচ্ছে, নিয়ে তোমার একটা 3 ডাইমেনশনাল ছবি দিচ্ছে। কিরকম? ভিতরে হার্টটা, হার্টের বাইরে লাংসটা, লাংসের কোন জায়গায় কি কিরকম আছে, ডিটেইলস তোমাকে দিচ্ছে একটা 3 ডাইমেনশনাল ছবি দিয়ে। এটা কিন্তু যেমন একটা তোমাকে আমি ছাত্রদেরকে এটা পড়াই যে একটা পুকুরের এক পাশে যদি 10 জনকে দাঁড় করায় দেওয়া যায়, 10 জনকে দাঁড় করায় দেওয়া যায়, আর বলা হয় যে ওই পাশে গিয়ে এই 10 জনই কাগজে লিখবে যে এই পুকুরের ভেতর দিয়ে যে গেল কে কি দেখলো। কেউ হয়তো ইট পাইছে রাস্তায়, কেউ হয়তো একটা পেয়েছে বাঁশ, কেউ হয়তো পেয়েছে মাছের সাথে ধাক্কা, কেউ হয়তো পেয়েছে গর্ত। ওই পাশে গিয়ে যদি সবাই লেখে, লেখার পরে কি এই ভিতরের ইয়েটা লিখতে পারবে না যে ভিতরটা কিরকম? তাহলে একজন কল্পনা করতে পারবে না। সিটি স্ক্যান কিন্তু ব্যাপারটা এরকম। সিটি স্ক্যান আরেক থেকে রে যাচ্ছে, আর একদিকে কিন্তু এরা এই যে ডিটেক্টররা কিন্তু দেখতেছে যে কোন দিকে কোথায় বাধা পেয়েছে। যে জায়গায় মনে করো যে হেমোরেজ হয়েছে ব্রেনের, সে জায়গায় কিন্তু এই ইয়ে যায় নাই, কিন্তু রে কিন্তু যায় নাই, ফলে এই জায়গাটা সাদা হয়ে আছে। সিটি স্ক্যানে যে জায়গাটা সাদা, সেই জায়গাটা কিন্তু রক্ত, সেই জায়গাটা কিন্তু ওই দিক দিয়ে রে পাস করতে পারে নাই, ব্লাডের ভিতর দিয়ে রে পাস করতে পারে না। আবার যে জায়গাগুলো পানি ভিতরে ভেন্ট্রিকল আছে, সেগুলো দিয়ে কিন্তু পার হয়েছে, ব্রেন টিস্যু দিয়ে পার হতে পারছে। তো ব্রেনের মাঝখানে যেখানে সাদা হয়ে আছে ওটা বুঝবা যে ওখানে রক্ত আছে। এই যে হেমোরেজ যে আছে সেটা বোঝা আছে। আর এমআরআই কিন্তু আবার কমপ্লিটলি ডিফারেন্ট। এমআরআইটা আবার কি, ওখানে ম্যাগনেট, একটা বড় ম্যাগনেটের ভিতরে একটা মানুষকে ঢোকানো হলো। ব্রেন যদি করো ব্রেন সেন্টারে থাকলো, পেট যদি করো পেট, কিংবা ইয়ে করো জয়েন্ট যদি করতে চাও, পেলভিস যদি করতে চাও, যাই করো, কোনটাতে কোনটা ভালো সেটা আমি তোমাকে পরে বলতেছি। এটা আবার ম্যাগনেট, সবগুলো তোমার শরীরে অ্যাটম ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্টেড হলো। তারপরে একটা আরএফ পালস দেওয়া হয়, এই পালসে ওই ম্যাগনেটের অ্যাটমগুলোকে ডিঅ্যালাইন করা হয়, আবার পালস বন্ধ করা হয়। কে কত তাড়াতাড়ি আবার লাইন আপ হচ্ছে এটা আবার ডিপেন্ড করে ফ্যাট সেল কত তাড়াতাড়ি, টিউমার সেল কত তাড়াতাড়ি, নর্মাল সেল কত তাড়াতাড়ি। এটার ভেরিয়েশনের অনুযায়ী ভেরিয়েশনের ছবি ডেপিট করতেছে কম্পিউটার, যে কোথায় কোন ধরনের জিনিস আছে। যেখানে টিউমার আছে ওটার চেহারা অন্যরকম, যেখানে নর্মাল সেখানে চেহারা একরকম, যেখানে আবার পানি আছে সেখানকার চেহারা খাও। যে ওখানে আবার হাইড্রোজেন অ্যাটম কিন্তু স্কাল বনে নাই, বলে স্কাল বনে কোনো শ্যাডো আসতেছে না, এটাতে কোনো রেডিয়েশন নাই। এখানে আমরা প্রেগনেন্সি পেশেন্টেরও কিন্তু আমরা করতে পারি, বাচ্চার যদি কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকে সেটাও কিন্তু করতে পারি। কিন্তু একটা ইয়ে আছে, ডেভেলপমেন্ট হয় বাচ্চাদের হলো 12 সপ্তাহ পর্যন্ত, 14 সপ্তাহ ধরা হয়, এর আগে কিন্তু করতে নিষেধ আছে এখনো। তারপরেও যদি একেবারে নেহাত প্রয়োজন হয় তাও কিন্তু এমআরআই করা যায়, বাট 14 সপ্তাহের পরে করলে কোনো অসুবিধা নাই।
এটা কোনো রেডিয়েশন নাই। আর এখানে সিটি স্ক্যানে কিন্তু রেডিয়েশন আছে, এক্সরেতে যেমন রেডিয়েশন আছে, সিটি স্ক্যানে যেমন রেডিয়েশন আছে। তুমি পরে কি কোশ্চেন করবো আমি বুঝতে পারতেছি। হ্যাঁ এফেক্ট। তো তাহলে এক্সরে চেস্ট করলে আর সিটি স্ক্যান চেস্ট করলে কার কত রেডিয়েশন, এখন তো তোমাকে বলি, আমরা কিন্তু প্রথমে একটা চেস্ট এক্সরে করবোই। কারো যদি জ্বর টর হয় চেস্ট এক্সরে করতে দেবে, চেস্ট এক্সরে করে যদি কিছু পাওয়া না যায়, আমরা যদি বলি নর্মাল কিংবা কোনো জায়গায় সন্দেহ করি, তার চিকিৎসা দিয়ে দিল, হয়তো নিউমোনিয়া বললাম, চিকিৎসা দিয়ে ভালো হচ্ছে না। কেন ভালো হচ্ছে না? এই যে চেস্ট এক্সরে বললাম 2 ডাইমেনশনাল ছবি আসে, ওখানে কিন্তু রিবের হাড্ডি আছে না, এই যে রিবস কিন্তু অনেকগুলো জায়গা দখল করে আছে লাংসের উপর দিয়ে। লাংস হবে কালো আর রিবস হবে সাদা, ফলে ওই জায়গায় যদি কোনো কিছু থাকে হালকা কিছু, তাহলে কিন্তু দেখা যাবে না। আবার এই যে ডায়াফ্রাম আছে একটা পার্টিশন চেস্ট অ্যান্ড অ্যাবডোমেনের মাঝখানে, এই পার্টিশনের জন্য পিছন দিকে কিন্তু অনেক জায়গা আছে, ওখানে যদি কিছু থাকে তাও দেখা যাবে না। যদি আমরা বলি যে 3 সপ্তাহের বেশি কিংবা 4 সপ্তাহের বেশি চিকিৎসা করে যদি কোনো কাশি ভালো না হয়, তার একটা চেস্ট সিটি স্ক্যান করতে হবে। তুমি এখন শুনে আর একটা জিনিস খুশি হবে যে এখন দেখা যাচ্ছে যে একটা চেস্ট এক্সরে করতে যে রেডিয়েশন পায়, একটা সিটি স্ক্যান করলে অলমোস্ট একই রকমের রেডিয়েশন পায়। কিন্তু তাহলে তুমি বলবো যে তাহলে স্যার সিটি করার না কেন? সবারই চেস্ট এক্সরে না করে, এক্সপেন্ডিচার আছে না, সিটি মেশিনের দাম আছে, ওর খরচ আছে, ফলে প্রথমে চেস্ট এক্সরেই করা হয়, সিটি স্ক্যান যখন দরকার হয় তখন করা হয় না। ওইটাই, আপনার যে ছোট মেশিন দিয়ে যদি কাজ সার্ভ হয়ে যায় তাহলে বড় তো যাওয়ার দরকারই নেই। না, এটা 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 খুবই ভালো কথা বলেছেন স্যার। স্যার, 2টা টার্ম আমার কাছে ফুললি আননোন, এটা আমি শুনেছি বাট জানি না এটার কাজটা কি। একটা হলো ক্লিনিক্যাল রেডিওলজিস্ট, একটা হলো ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট। এই দুটার কাজটা কি, পারপাসটা কি? সাজিদ, এখন কিন্তু দিন চলে আসছে ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি। তার কারণ সারা দুনিয়াতে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের উপরে ভর করতেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু কেউ আটকাইতে পারবে না। যেমন তুমি কি সেলফোন দিয়ে কত কি করা যায়, ভিডিও এডিটিং এটা সেটা নানান কিছু করা যায়, সেলফোন দিয়ে কিন্তু করা যায়। সেলফোন দিয়ে কিন্তু করা যায় না এমন কিছু নাই, কিন্তু আমরা কি করি, সেলফোনে শুধু কথা বলি আর SMS পাঠাই যাদের দরকার নেই। আর অনেকে কিন্তু অনেক কাজ করতেছে। যখন আমাদের দেশে প্রথম ক্যালকুলেটর আসে, তুমি আসলে হয়তো হাসবে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করার পরে হাতে আবার একবার হিসাব করতো যে ক্যালকুলেটর ভুল করতেছে কিনা। কিন্তু যখন ক্যালকুলেটর সম্বন্ধে মানুষ বুঝে ফেলছে তখন কি আর হাতে কেউ করে না। তো সেরকম এখন কিন্তু চলে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের দেশে তো রেডিওলজিস্ট আছে, আমরা এখনো রেডিওলজির স্বল্পতা দেখছি না। অন্য দেশে কিন্তু আর্টিফিশিয়াল চেস্ট এক্সরে রিপোর্টিং করতেছে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে রেডিওলজিস্টরা শুধু সেই সব এক্সরে দেখতেছে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটু কোয়েরি দিয়ে রাখছে, মে অর মে নট। আর বাকি সব কিন্তু চেস্ট এক্সরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোস্ট অফ দি ইনস্টিটিউশন ইন USA, UK সব জায়গায় কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের দেশেও কিন্তু আসতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো তোমার কোশ্চেনটা কি যেন বলেছিলে যে ভবিষ্যৎ, তুমি বলেছো যে ইন্টারভেনশনাল রেডিওলজি আর ক্লিনিক্যাল রেডিওলজি। আগে কিন্তু আমরা এই আমরা শুরু করেছি জীবন এক্সরে দিয়ে, তারপরে সিটি MRI আসলো, তারপরে কি আসলো জানো, রেডিওলজিস্টটা শুরু করলো বায়োপসি, মানে আল্ট্রাসাউন্ড গাইডেড অথবা সিটি গাইডেড। মানে কোনো একটা যদি টিউমার হয় পেটের ভিতরে কিংবা লাংসের ভিতরে, ওখানে কিন্তু ইন্টারভেনশনাল রেডিওলজিস্টরা নিডল দিয়ে, চেস্ট না খুলেই, সার্জারি না করেই নিডল দিয়ে ওইখানে পৌঁছায়, ওখান থেকে টিস্যু বের করে ওটা কিন্তু বায়োপসি করতেছে, ওটা কি ক্যান্সার এবং তার কি চিকিৎসা হবে সেটা করতেছে। আর কোর বায়োপসি বলে বেশি পরিমাণ টিস্যু নিয়ে আসা হয়, তার কারণ কি চিকিৎসা দিলে, কোন টাইপের ক্যান্সার এবং কি চিকিৎসা দিলে ভালো হবে সেটাও কিন্তু এটা করা হচ্ছে। এটা গেল ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট। আরেকটা তোমাকে কিছুক্ষণ আগে বলেছি যে যদি স্ট্রোক করে বড় থ্রম্বার যদি আর্টারির ভিতরে জমে, এটা ইন্টারভেনশনাল নিউরো রেডিওলজিস্ট ক্যাথেটার ঢুকায় ওখান থেকে থ্রম্বাস বের করতেছে। আবার যদি ব্রেনে হেমোরেজ হয়, অ্যানিরিজম রাপচার করার পরে ব্রেনে অ্যানিরিজম হয়, সেখানে আবার কয়েল দিয়ে এই ক্যাথেটার দিয়ে ঢুকায়, গাইড ওয়্যার দিয়ে ক্যাথেটার ঢুকায়, তারপরে ওখানে গিয়ে কয়েলিং করে ওই ব্রেন কাটতে হচ্ছে না, স্কালবোন কাটতে হচ্ছে না। এটা কিন্তু ইন্টারভেনশনাল রেডিওলজিস্টরা করতেছে। পেটের ভিতরে কোনো ইন্টেস্টাইনে ব্লিডিং হচ্ছে, ইন্টারভেনশনাল রেডিওলজিস্টরা সেটা ওই ক্যাথেটার দিয়ে ওইখানে গিয়ে ওখানে এম্বোলাইজ করে রক্ত বন্ধ করে দিচ্ছে। তার মানে কি,
চিকিৎসক না, জি রেডিওলজিস্ট কিন্তু শুধু ডায়াগনোসিস করতেছে না, না রেডিওলজিস্ট কিন্তু চিকিৎসা করতেছে। জি তাইলে আবার লাংস থেকে পানি হলে লাংস থেকে পানি বের করতেছে, পেট থেকে পানি বের করতেছে, লিভার থেকে। আমি সারাদিনই ধরো এভরিডে কমপক্ষে 5টা থেকে 6টা কেস আমি করি। এটা হলো ক্লিনিক্যাল রেডিওলজি, মানে ইন্টারভেনশনাল রেডিওলজি। পেশেন্টের চিকিৎসা করতেছি, লাংস থেকে পানি বেরোচ্ছে, পেট থেকে পানি বেরোচ্ছে, লিভার থেকে বায়োপসি করতেছি, এগুলো কিন্তু প্রত্যেক দিনই চলতেছে। তাইলে এখন ডায়াগনস্টিক রেডিওলজি থেকে আমরা ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট। আমার কিন্তু লেখা আছে, আমার ওয়েবসাইটে তুমি গেলে দেখবে, I am a clinical radiologist. I am diagnostic and interventional radiology. I am involved in both. তো আমরা কিন্তু এখানেও আরো 2জন তৈরি হচ্ছে, যেমন আমার ছেলেকে ইন্টারভেনশনাল রেডিওলজি শেখাচ্ছি। জান্নাতুল ফেরদৌস গোল্ড মেডেলিস্ট একটা মেয়ে আছে, অ্যাসোসিয়েট কনসালটেন্ট, সেও কিন্তু ইন্টারভেনশন করে, সে ব্রেস্ট থেকে কোর বায়োপসি করে, সে আমি যে কাজগুলো করি সেই কাজগুলো তাদেরকে শিখেছি। এখানে আমরা 3জন কিন্তু ইন্টারভেনশনাল অ্যান্ড ক্লিনিক্যাল রেডিওলজিস্ট, আমার পরে 2জন হচ্ছে। এটাকে বলে ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি। এটা কিন্তু এখন ভেরি ডেভেলপিং। আমরা পিছিয়ে আছি ইন্ডিয়ার চেয়ে, কিন্তু ইন্ডিয়ার সহযোগিতায়, সিঙ্গাপুরের সহযোগিতায় আমরা কিন্তু এটাতে ডেভেলপ। আমরা স্যার অলওয়েজ ইন্ডিয়া থেকে পিছিয়ে থাকি কেন? আমাদের এত পেশেন্স ইন্ডিয়াতে যায় কেন? আমরা ইন্ডিয়া থেকে পিছিয়ে আছি কেন তোমাকে বলতে হবে, তোমাকে কিন্তু মানতে হবে যে আমরা কিন্তু দেশ স্বাধীন হয়েছে, ওরা স্বাধীন হয়েছে 47 সালে, আমরা স্বাধীন হয়েছি 71-এ। তাহলে কত বছর পিছালাম? ও এদিকে 13, 23, বলো 24 বছর পিছিয়ে। আমরা তো কিন্তু 24 বছর পিছিয়ে আসি কিন্তু 71-এ। তাহলে ধরো 24 বছরকে কাভার করতে গিয়ে আমরা এখন অন্তত 10 থেকে 15 বছর তো পিছিয়ে থাকবোই। ওদের সারা দেশ রেডিওলজিতে ভরা, তাদের ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট বহু আছে। আমাদের দেশে ইন্টারভেনশন করে খুব কম মানুষ, কিন্তু উই আর ডেভেলপিং। আমরা ওদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি, ওরা আবার আমাদেরকে হেল্পও করছে। আমাদেরকে সিঙ্গাপুর হেল্প করতেছে, ব্যাংকক হেল্প, বিশেষ করে সিঙ্গাপুরের ইন্ডিয়া আমাদেরকে অনেকে, চায়না হেল্প করতেছে। আমি রিসেন্টলি শ্রীলঙ্কা, চায়না, জার্মানি ও কয়েক জায়গায় গেলাম। তুমি যদি পরে আমি বলবো যে ইন্টারভেনশন রেডিওলজিস্ট আর কি বলছে, এখনই বলবো নাকি পরে বলবো? বলতে পারেন স্যার। আমি তোকে বলি, মাইক্রোওয়েভ অ্যাবলেশন, এটা না, এটা অ্যাকচুয়ালি আগে আরএফ অ্যাবলেশন। এটা কিন্তু আগে আমি 2006 সালে সিঙ্গাপুরে দেখে আসছি। কিডনি টিউমার, মনে করে একটা কিডনিতে টিউমার হয়েছিল, কিডনিটা ফেলে দিয়েছে, আরেকটা কিডনিতে টিউমার হয়েছে। এখন এটা কি করবে? এটাকে যদি ফেলে দেয় তাহলে তো মুশকিল না? এটাকে হয় সার্জারি করে ছোট্ট জায়গায় কেটে ওই ক্যান্সারটা ফেলে দেয়, আর না হলে কিন্তু এটাকে মাইক্রো আরএফ অ্যাবলেশন ছিল তখন, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। পরে এটাকে আরো আধুনিক বের হলো মাইক্রোওয়েভ অ্যাবলেশন। আমরা মাইক্রোওয়েভে যেমন খাবার গরম করি, এটা মাইক্রোওয়েভ একটা নিডল, এটাকে বলে অ্যান্টিনা। এই নিডলটা আলট্রাসোনোগ্রাম গাইডেড অথবা সিটি গাইডেড ওই টিউমারের কাছে নিয়ে গিয়ে, এখানে জেনারেটর আছে, জেনারেটরে হিট দিলে এই টিউমারটা পুড়ে যায়। এটার উপরে আমি জার্মানিতে গিয়েছিলাম সিটি স্ক্যানের ট্রেনিং করতে। ওখানে গিয়ে আমি মাইক্রোওয়েভ অ্যাবলেশন ওখানে দেখে আসলাম। ওখানে দেখে আসলাম আমি কিডনি ক্যান্সার, লিভার ক্যান্সার, লাং ক্যান্সার অ্যাবলেশন। আমি শ্রীলঙ্কায় গিয়ে দেখে আসলাম ব্রেস্ট, বেনাইন টিউমার ব্রেস্টের মাইক্রোওয়েভ অ্যাবলেশন। কিডনি ক্যান্সার দেখে আসলাম, লিভার ক্যান্সার দেখে আসলাম। আমি চায়না গিয়ে দেখে আসলাম সব। ওরা চায়না, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, তারা কিন্তু অনেক এগিয়ে গেছে। আমরা কিন্তু শুরু করেছি। আমি রুম রেডি করে ফেলেছি মাইক্রোওয়েভ অ্যাবলেশনের জন্য। এখানে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডে যে টিউমার হয়, বেনাইন টিউমার, এটা কিন্তু অপারেশন করতে হবে না। একটা মেয়ে মানুষের, মনে করি ইয়াং মেয়ে, তারা তো বিয়েই হয়নি, সে তো একটা স্কার পছন্দ করবে না, সে তখন মাইক্রোওয়েভ অ্যাবলেশনের জন্য আসবে এবং মাইক্রোওয়েভ অ্যাবলেশন করে থাইরয়েড নোডিউল, বেনাইন থাইরয়েড টিউমার, এনি টিউমার, ইভেন প্যাপিলারি কার্সিনোমা ক্যান্সার পর্যন্ত এই মাইক্রোওয়েভ অ্যাবলেশন করা যাচ্ছে। লিভার ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, লাং ক্যান্সার, এগুলো করা যাচ্ছে। আমি আবার একটা জিনিস শুরু করেছি যে প্রেগনেন্সি উইথ ওভারিয়ান সিস্ট। প্রেগনেন্সি আছে, আবার বিরাট বড় একটা ওভারিয়ান সিস্ট। এখন তাহলে কি করবে? পেট কেটে ওভারিয়ান সিস্ট ফেলে দিবে নাকি ল্যাপারস্কোপি করবে? আমরা কিন্তু শুরু করেছি, একজন রেডিওলজিস্ট, ও থেকে নিয়ে আসে, ও থাকে সম্ভবত, ওর হাসপাতালটার নাম আমি ভুলে গেলাম, সম্ভবত গোপালগঞ্জে থাকে। ওই হাসপাতাল থেকে কেস নিয়ে আসে, প্রেগনেন্সি উইথ ওভারিয়ান সিস্ট। ও বেনাইন ওভারিয়ান সিস্ট নিয়ে আসতেছে। আমরা কিন্তু ওভারিয়ান সিস্ট থেকে পানি বের করে ওটা পরীক্ষার জন্য দিচ্ছি, যে এটা বেনাইন কিনা কনফার্ম করার জন্য। আবার সিস্ট দেখলে কিন্তু বোঝা যায় এটা বেনাইন না ম্যালিগন্যান্ট, অলমোস্ট বলাই যায়। তারপরে ওটা পরীক্ষা করা হয় যে বেনাইন কিনা। এই সিস্ট থেকে পানি বের করে
প্রেগনেন্সি উইথ ওভারিয়ান সিস্ট থেকে পানি বের করে ওর মধ্যে একটা স্ক্লেরোজিং এজেন্ট দিয়ে দিই, ওই সিস্টে আর হবে না। মানে 99% কেসে কিন্তু আর হয় না। 1% খেলে যদি আরেকবার হয় তখন আরেকবার দিলেই হবে। তার মানে পেট কাটতে হচ্ছে না। তার মানে পেট না কেটে তুমি একটা ওভারিয়ান সিস্ট রিমুভ করতে পারছো না, এবং কোনো দাগ থাকছে না পেটের মধ্যে। একটা মেয়ের হয়তো বিয়েই হয়নি, বিরাট বড় ওভারিয়ান সিস্ট, কখনো চাইবে না, কখনোই চাইবে না যে পেট কেটে করুক, ল্যাপারোস্কোপি করে ফুটা করে করুক, চাইবে না সে। এরকম আমাদের এখান থেকে একজন গাইনোকোলজিস্ট আমার কাছে পাঠালো যে মেয়েটা পরীক্ষা দেবে, মেডিকেল কলেজে পরীক্ষা দিবে, পরশুদিন পরীক্ষা, কিন্তু আজকে তার একটা বিরাট বড় ওভারিয়ান সিস্ট আমার কাছে পাঠালো। আমি ওই ওভারিয়ান সিস্ট থেকে পানি বের করে দিলাম, তারপরে আর সিস্ট কিন্তু হয়নি। তার মানে তার অপারেশন করতে হলোই না। কিন্তু এখন কিন্তু অনেক শিফট হচ্ছে কিন্তু ট্রিটমেন্টের। আগে যেমন অপারেশন ছাড়া কিছুই হতো না, এখন কিন্তু আমরা ইন্টারভেনশনাল রেডিওলজিস্টরা নিডল দিয়ে আমরা কিন্তু বহু কিছু করতে পারছি। এটা আমরা একটু পিছিয়ে আছি ইন্ডিয়ার চেয়ে, চায়নার চেয়ে, শ্রীলঙ্কার চেয়ে, থাইল্যান্ডের চেয়ে, কিন্তু আমরা আস্তে আস্তে। চিকিৎসার ক্ষেত্রে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন যে আপনার এই যে আমাদের দেশ থেকে প্রত্যেক বছর অনেক লোক ইন্ডিয়াতে তো যাচ্ছে, এদের শ্রীলঙ্কা যাওয়া শুরু করেছে, সিঙ্গাপুরে যাচ্ছে, বাট কেন মানে দেশের চিকিৎসার প্রতি ট্রাস্ট নেই কেন আমাদের পেশেন্টদের? আমি এখানে একটা কথা তোমাকে বলতে চাই, আমি জানি না আমার দর্শক শ্রোতা কীভাবে ব্যাপারটা নেবে। চিকিৎসা কিন্তু আমরা যে পিছিয়ে আছি চিকিৎসার ক্ষেত্রে, আমরা কিন্তু খুব একটা পিছিয়ে নাই, কিন্তু আমরা হয়তোবা পেশেন্টেরকে অত আশ্বস্ত করতে পারি না। পেশেন্ট পরে দেখা গেছে যে ক্যান্সার নিয়ে বাইরে গেছে, পরে দেখা গেছে যে ওই ডাক্তার কিন্তু পাঠিয়ে দিয়েছে যে এখানে আর আসতে হবে না, আপনাদের স্কয়ার হাসপাতালে ডাক্তার আছে, ওর নামও দিয়ে দেয় যে ওই ডাক্তারের কাছে চিকিৎসা করেন, আপনাকে আর ইন্ডিয়া আসতে হবে না। এখানে যে চিকিৎসা দিয়েছিল সেই চিকিৎসা কিন্তু ওখানে গিয়ে দিচ্ছে। মানুষের একটা এই জিনিসটা কিন্তু থাকবে না কিছুদিন। এই যে কোভিডের সময় একটা পেশেন্ট তো সিঙ্গাপুরে যায়নি, তো আমরা কি চিকিৎসা করতে পারিনি? বাংলাদেশের ডাক্তারই তো চিকিৎসা করছে। যেমন সিটি স্ক্যানে কন্ট্রাস্ট মিডিয়া বেশিরভাগ ক্ষেত্রে দিতেই হয়, কিন্তু এমআরআইতে কন্ট্রাস্ট মিডিয়া অনেক সময় দিতেই হয় না। বিভিন্ন সিকোয়েন্স আছে, T1, T2, ফ্যাট সাপ্রেসড, STIR, SWI, ডিফিউশন, অনেকগুলো সিকোয়েন্স আছে। সবগুলো সিকোয়েন্স যদি করা হয় এক একটার এক এক ধরনের সাউন্ড, ওই জন্য পেশেন্টের কানে কিন্তু পড়ায় দেওয়া হয়। ওইসব সাউন্ডের উপর ডিপেন্ড করে কি পেশেন্টের চেঞ্জেস কোনো না, ওই সাউন্ডগুলো এক একটা সিকোয়েন্সের এক এক ধরনের সাউন্ড। ওকে সিকোয়েন্সার ডিং ডি 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 এক ধরনের একটা মনে হয় যেন রাইফেল ফায়ার করতেছে। পেশেন্ট বের হয়ে আসে, তাকে আগেই বলা হয় যে অনেক ধরনের শব্দ হবে, আপনি ভয় পাবেন না। তোমাকে এখানে একটা জিনিস বলে নিয়ে যাবো, তুমি মাশরাফি বিন মুর্তজাকে তো চেনে না? ও তো প্রথম দিকে ভালো খেলোয়াড় একজন। ওর একবার ACL ইনজুরি হয়েছিল, মানে নি ক্রিকেট খেলতে গিয়ে। তখন আমি আর্মি হসপিটালে পরে CMH ঢাকায় ছিলাম। এটা বোধ হয় 2002 অথবা 2003 কিংবা 2001 সালে। তখন ওর কিন্তু ACL অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট নির ইনজুরি হয়েছিল। এটা কিন্তু আবার MRI না হলে কিন্তু দেখা যাবে না। আমরা যেটা বলতাম লিগামেন্ট ছেড়ে গেছে। লিগামেন্ট, হ্যাঁ, এই লিগামেন্ট কিন্তু তুমি ওই MRI ছাড়া দেখতে পাবে না। আচ্ছা, MRI হলে সবচেয়ে তুমি ভালো দেখতে পাবে। তখন ওর কিন্তু শনাক্ত করা হয়েছিল। ও তখন চলে গিয়েছিল কোথায় তুমি জানো? মেলবোর্ন চলে গিয়েছিল। ডেভিড ইয়াং তার অপারেশন করে ভালো করেছিল, এবং ডেভিড ইয়াং মেলবোর্নের ও স্পোর্টস মেডিসিনের মানুষ, অর্থোপেডিক সার্জন। তো তখন থেকে আমি কিন্তু আবার সম্পৃক্ত হয়ে গেলাম BCBর সাথে, ডায়াগনোসিস দিয়েছি, চিকিৎসা হয়েছে। ডেভিড ইয়াং অ্যাপোলোতে আমি যখন কাজ করি, মানে BCBর সাথে আপনি কানেক্টেড ফর লং টাইম। তখন থেকে আমি BCBর সাথে কানেক্টেড 2002-03 সাল থেকে। হ্যাঁ, তখন থেকে BCBর সাথে কানেকশন। আমি বলি তোমাকে, আমার তারপর থেকে যদি দেশে কোনো খেলা, মানে ক্রিকেট খেলা হয়, বিদেশি টিম আসে কিংবা দেশি টিমের যদি খেলা হয়, তাহলে আমাকে টেলিফোন করে দেবাশিস বলে দেয় যে স্যার আপনার কিন্তু বাইরে যাওয়া হবে না, এত তারিখে এত তারিখ খেলা। তার মানে তাদের ইনজুরি অ্যাসেসমেন্ট, মানে কোনো ইনজুরি হলেই তাদেরকে আমাকে ইনজুরি অ্যাসেসমেন্ট করে সাথে সাথে আবার জানিয়ে দিতে হয় বিভিন্ন দেশে, যেসব দেশে তার চিকিৎসা হয়। তখন মোস্ট অফ দি ক্রিকেটের তখন ওই মাশরাফির থ্রুতে মেলবোর্নে যাবে, আবার অন্য দেশ থেকে যদি আসে, জিম্বাবুয়ে থেকে আসে তারা জিম্বাবুয়ে যাবে, কেউ আসে ব্যাংকক যাবে, চিকিৎসা সেই ডক্টরদের সঙ্গে কথা হয়। ডেভিড ইয়াং এর সঙ্গে কিন্তু আমার কথা হয়েছে টেলিফোনে। ডেভিড ইয়াং কিন্তু আমি যখন অ্যাপোলোতে ছিলাম তখন কিন্তু আমাকে দেখতে এসেছিল, আমার কাছে, আমার অফিসে দেখতে আসছিল। I came to meet you. ডেভিড ইয়াংকে কাছে মাশরাফিকে আপনি রেকমেন্ড করেছেন? আমি রিকমেন্ড করে দেই। আমি তো শুধু ইনজুরি অ্যাসেসমেন্ট,
বিসিবি তাকে অস্ট্রেলিয়া পাঠিয়েছিল। তো তারপর থেকে আমি বিসিবির সাথে সম্পৃক্ত হয়ে কি কাজগুলো করি তোমাকে একটু বলি। আমি ওই যে আন্ডার 14, আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 17, 17 to 18, 18 to 19, 19 to 20, এই যে এজ ডিটারমিনেশন অফ ক্রিকেট প্লেয়ার্স, এটা কিন্তু আমি করি বিসিবি হয়ে। বিসিবি আমার কাছে আমার নাম ধরে পাঠায় এবং এই ইনজুরি মানে ওদের এজ ডিটারমিনেশনটা আমি করি। ওকে। এবং সেই সময় আমি এখনো করছেন? এখনো করছি। ওকে। রাত 9টা 10টা পর্যন্ত এখানে থাকতে হয়, কারণ ওদের আবার গ্রাম থেকে আসে, দেখানোর পরে কোন টিমে খেলবে ওরা রিকোয়েস্ট করে, এরকম হয় যে আমি রাত 9টা 10টা পর্যন্ত আমার ট্রান্সক্রিপশনকে নিয়ে কাজ করতে হয়। অনেক পেশেন্ট হয় তখন আমার। স্যার এজ ডিটারমিনেশন নিয়ে কথা হচ্ছে, কিভাবে জাজ করেন? এজ ডিটারমিনেশনের উপরে আমার অনেক পড়াশোনা করতে হয়েছে। এজ ডিটারমিনেশনটা তোমাকে তো এরকম ভেগ দিলে হবে না যে 3-4 বছরের তফাৎ, তা দিলে হবে না। তোমাকে কিন্তু 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তো সেটার জন্য কিন্তু অনেক পড়াশোনা আছে, যেমন ইন্ডিয়াতে অনেক রিসার্চ আছে। আমাদের দেশে তো এটা নিয়ে কোনো রিসার্চ নেই। আমাদের দেশে যদি কারো বোন এজ দেখতে চায়, একটা 3-4 বছরের একটা বোন এজ দিয়ে দেয় যে 11 থেকে 15-র মধ্যে হবে। আমার কিন্তু ওতে হবে না, কিন্তু আমাকে কিন্তু 1 বছরের মধ্যে দিতে হবে যে 15 to 16 নাকি 16 to 17। এটার জন্য কিন্তু অনেক পড়াশোনা আছে আমার। আমি একটা পেলভিসের এক্সরে নেওয়া হয়, ইলিয়াক ক্রেস্ট দেখা হয়, স্কেল টিউবারোসিটি এপিফাইসিস দেখা হয়, আবার রিস্ট নেওয়া হয়, এলবো নেওয়া হয়। এগুলোতে এপিফাইসিস মানে যেভাবে বোন গ্রো করে এগুলোর এপিফাইসিস বলে। এপিফাইসিস সেন্টারের সাইজ এবং কবে গ্রো করলো এগুলো দেখে একদম 1 বছরের মধ্যে তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে যে 14 to 15, 15 to 16, 16 to 17, 17 to 18, আন্ডার 17, এরকম একটা মানে 1 বছরের মধ্যে তোমাকে থাকতে হবে। তুমি যদি ভেগ দাও তাহলে হবে। তো আমি কিন্তু তখন থেকে শুরু করে এই পর্যন্ত প্রতি বছরই করছি। এবং তখন কিন্তু বিসিবি থেকে লোক এসে বসে থাকে এখানে যে কার এক্সরে হচ্ছে আর সে আসল মানুষ কিনা। অনেক সময় যমজ ভাই একই রকম চেহারা আছে না, এরকম শনাক্ত করাই মুশকিল হয়ে যায়। তখন কিন্তু ওই বিসিবি থেকে মানুষ এসে বসে থাকে। তখন আমাদের এখানে প্রত্যেক দিনই প্রায় 50টার মতো হয় এবং প্রত্যেক দিনই অনেক ভিড় হয়। ধরো 3 মাস ধরে হয়, 3 মাস আমাদের ডিপার্টমেন্ট ভীষণ ব্যস্ত থাকে। এমনিতে আমাদের এখানে ডেইলি আমাদেরকে 800 থেকে 900 পেশেন্ট হ্যান্ডেল করতে হয়। 800 থেকে 900 পেশেন্ট এক্সরে ডিপার্টমেন্টে, রেডিওলজি ইমেজিং ডিপার্টমেন্টে হ্যান্ডেল করা 4টিখানি কথা না। তখন আবার 50 জন অ্যাড হয়ে যায়। আপনাদের টিম মেম্বার কজন আপনার আন্ডারে? আমার এখানে আমাদের ডিপার্টমেন্টে আমাদের 120 জন টোটাল। আমরা ডক্টর প্রায় 25 জনের মতো, আর বাকি কিন্তু ফ্রন্ট ডেস্ক আছে, তারপরে পিসিএ আছে, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট আছে। আমরা টোটাল 120 জন আমাদের। শুধু আপনাদের রেডিওলজি এন্ড ইমেজিং? হ্যাঁ, রেডিওলজি এন্ড রেডিওলজি এন্ড ইমেজিং ডিপার্টমেন্টে আমাদের 120 জন। আচ্ছা। এবং এই প্রতিষ্ঠান সম্বন্ধে একটু আমার বলতেই হচ্ছে যে এই প্রতিষ্ঠান কিন্তু কত মানুষ লাগবে এটা বললেই কিন্তু, জাস্টিফাই করলেই কিন্তু আমাকে মানুষ দিয়ে দেয়। তখন যখন দেখে যে এই এতগুলো পেশেন্টকে হ্যান্ডেল করা, এখন আমাদের আলট্রাসোনোগ্রাম মেশিন 10টা কাজ করছে, এক্সিকিউটিভে একটা 11টা মেশিন কাজ করছে। ডেইলি আমরা 300+ পেশেন্ট আলট্রাসোনোগ্রাম করি। দেশের কোথাও কত পেশেন্ট হয় আমি জানি না, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে হয়তো হতে পারে, ঢাকা মেডিকেল কলেজে হয়তো, কর্পোরেট হাসপাতালে 300 আলট্রাসোনোগ্রাম পেশেন্ট হয় না কিন্তু, আমার জানা নেই। এতগুলো পেশেন্ট সব দিকে এক্সরে, আলট্রাসোনোগ্রাম, ইন্টারভেনশন, সিটি, এমআরআই সব কিছু মিলে প্রায় 800 থেকে 900 পেশেন্ট আমরা হ্যান্ডেল করি। ফলে আমাদের মানুষ লাগবেই। এই যে তুমি একটা কথা জিজ্ঞাসা করার আগে আমি বলে দিই যে অনেকে বলে যে কর্পোরেট হাসপাতালে চার্জ বেশি, অন্য হাসপাতালে। আমাদের এখানে এক্সপেন্সিভ মেশিন, কোয়ালিটি ও ইমেজের জন্য কিন্তু এক্সপেন্সিভ মেশিন, ওয়েল ট্রেন্ড রেডিওগ্রাফার্স অ্যান্ড রেডিওলজিস্ট। তো এখানে মনে করো যে আমার কাজটা হলো যে আমি আমার জুনিয়রদেরকে শেখাই, আমি আমার জুনিয়রদেরকে সুপারভাইজ করি, ওরা যেটা হয়তো পারে না সেটা আমার কাছে নিয়ে আসে, আর আমাকে রাত জেগে পড়াশোনা করতে হয়, সাবজেক্ট ডেভেলপ করতেছে। আমি যদি না জানি আমি ওদেরকে শেখাবো। স্যার, যারা নতুন আপনার স্টুডেন্ট আসতেছে, যারা অ্যাসপায়ারিং, যারা এই ডিপার্টমেন্টে আসতে চাচ্ছে বা এই সাবজেক্টকে অ্যাজ এ ফিউচার হিসেবে নিতে চাচ্ছে, তাদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে? তাদের জন্য অ্যাডভাইস হলো যে সারা দুনিয়াতে কিন্তু কোনো ইন্টারভিউ দিয়ে যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে কিন্তু রেডিওলজি এন্ড ইমেজিংয়ে নেওয়া হয়। তার মানে এই সাবজেক্টটা এরকম একটা ডেভেলপ করে গেছে যে এখানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছাড়া কিন্তু হবে না। তো তাদের জন্য আমার অ্যাডভাইস হলো যে
মিড লেভেলের রেডিওলজিস্ট কিন্তু থাকা ইজি, কিন্তু খুব বেশি পড়তে হবে না। কিন্তু এই লেভেলে আসতে গেলে কিন্তু ইউ উইল হ্যাভ টু স্টাডি এভরি ডে, ইউ উইল হ্যাভ টু। আমি যদি এই বয়সে রাত 3টা পর্যন্ত পড়াশোনা করতে হয়, কারণ ওই যে তুমি প্রথমে ইন্ট্রোডাকশন দিয়েছো যে আমার জুনিয়ররা আমাকে বলে যে রেডিওলজি গুগল, তো ওরা কেন নাম দিয়েছে, অনেক ঘটনাই ঘটেছে কিন্তু, যে কোনো একটা কেস নিয়ে ওরা হিমশিম খেয়ে গেছে, বুঝতেছে না কি। আমি কিন্তু দেখে বলে দিলাম যে এটা হলো, এইটা বাস করেছে এবং হেমোরেজ হয়েছে লিভারের নিচে, এটা কিন্তু হেপাটোমা, হেপাটিক অ্যাডেনোমা, সরি ভুল বলেছি, হেপাটিক অ্যাডেনোমা। জি, আপনি বলছেন যে আপনি একটা কেস লেখেন, মানে আপনার জাজমেন্ট, আপনি যে ইনডেপথ যে জাজমেন্টটা করেন, এটা দিস ইজ ইউর ওপিনিয়ন, বাট অন্য কেউ যদি ওটাকে অন্যভাবে ওপিনিয়ন করে তাহলে পুরো টোটাল কেসটাই চেঞ্জ হয়ে যায় না? টোটাল কেসটা চেঞ্জ হয় না, কিন্তু মনে করো একটা হেমোরেজ হয়েছে, ওই যে বললাম যে হেপাটিক অ্যাডেনোমা রাপচার করছে, আমি কিন্তু নিজে চোখে হেপাটিক অ্যাডেনোমা রাপচার কিন্তু দেখি নাই, অন্য কোনো পেশেন্ট দেখি, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট পেশেন্ট। কিন্তু আমি জানি যে হেপাটিক অ্যাডেনোমায় রাপচার করে, হেপাটিক অ্যাডেনোমা নিয়ে পেশেন্ট যদি যায় প্লেনের মধ্যেও রাপচার করতে পারে, হেপাটিক অ্যাডেনোমা রাপচার করতে পারে, এটা কিন্তু আগে থেকে আমি জানি। কিন্তু হেপাটিক অ্যাডেনোমা রাপচার করার কোনো কেস দেখি নাই, কিন্তু দেখেই আমি বলে দিলাম যে এটা হেপাটিক অ্যাডেনোমা রাপচার করছে। লিভারের নিচে যেহেতু রক্ত, অনেক রক্ত, এটা মাথা ওরা তো হেপাটিক অ্যাডেনোমা রাপচার করতে পারে এটা তো জানে না, সেই জন্য ওটা নিয়ে হিমশিম খাচ্ছে। যেমন সেদিন একটা কেস, আমাদের একটা এক্সটেন্ডেড রেডিওলজি গ্রুপ আছে, আমাদের বাংলাদেশ সোসাইটি অফ রেডিওলজি ইমেজিং এর একটা এক্সটেন্ডেড রেডিওলজি গ্রুপ আছে, ওখানে একটা আমারই ছাত্র, সে লেফটেন্যান্ট কর্নেল মামুন, সে একটা ছবি দিয়েছে, এমআরআই ছবি দিয়েছে যে এটা কি, ও বুঝতে পারে নাই ব্যাপারটা, ও বুঝার কথা ওরা, কিন্তু অনেকেই বুঝবে না, তখন এই কেস তো সবাই দেখে নেই। আমি কিন্তু একটা দেখেছি, ওটাকে বলে স্পাইনাল লিম্ফোমা, মানে স্পাইনের যে হার্ড বোন আছে, ভার্টিব্রাল কলাম আছে, সার্ভাইকাল অ্যান্ড ডরসাল মিলে কয়েকটা ভার্টিব্রা মিলে একসাথে যদি অতিগুলো হয়, ওটা হলো লিম্ফোমা বলে। ওই লিম্ফোমাটা স্পাইনাল কর্ডকে কম্প্রেস করছে, পেশেন্টের পা উইকনেস, পেশেন্ট দুর্বল, হাঁটতে পারে না, এরকম আর কি। তা আমি দেখে উইদিন এ মিনিট আমি ডায়াগনোসিস দিয়েছি একটা, এবং বলছি যে এটা বায়োপসি প্রুভ করার আগে পর্যন্ত ডায়াগনোসিস একটাই। এখন এইটা যদি অন্য কেউ ডায়াগনোসিস করে, অন্য কিছু বলে, তাতে যে খুব বেশি একটা হবে, পেশেন্টের ক্ষতি হয়ে মারা যাবে তা না। তারপরে তো বায়োপসি আছে, বায়োপসিতে প্রমাণিত হবে যে এটা অ্যাকচুয়ালি লিম্ফোমাই ছিল, যে যাই ডায়াগনোসিস দেয় না কেন, বায়োপসি একটা হবে এই কেসটার বেলায়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ডায়াগনোসিসটা যদি ঠিক না হয়, অনেক সময় কিন্তু প্রবলেম হয়। এই জন্যই কিন্তু তোমাকে একটা কথা একটু আগে বলেছি না, যে আমাদের 800 থেকে 1200 রুগী দেখতে হচ্ছে, কারণ দেশের মানুষ অনেকটাই জেনে গেছে যে ওইখানে গেলে একটা ভালো ডায়াগনোসিস পাওয়া যেতে পারে। আমরা জিজ্ঞাসা করি কিন্তু যে আপনি এত হাসপাতাল থেকে এখানে আসলেন কেন, এখানে পাঠালো কেন? বলে স্যার আমরা এখানে বেশি টাকা দিতে হয়, কিন্তু এখানে আসলে একটা ভালো ডায়াগনোসিস পাবো, এই জন্য এখানে আসছি। না, এটা ট্রু স্যার, এটা ট্রু স্যার। যেটা নিয়ে আলাপ করতে করতে একটু ড্র্যাগড হয়ে গেছিলাম, যারা অ্যাসপায়ারিং, তাদেরকে আপনি কি সাজেশন দেবেন? তাদেরকে আমি বলবো যে পড়তে হবে, হার্ড ওয়ার্কের নিচে কিন্তু কোনো কিছু নাই, হার্ড ওয়ার্ক পড়তে হবে। ফিউচার আছে, সাংঘাতিক ফিউচার রেডিওলজি নিয়ে। এখনকার ছেলেপেলেরা আগে দেখে যে আমি পড়াশোনা করার পরে কেমন ইনকাম করতে পারবো সামনে গিয়ে, ওদের জন্য যারা অ্যাকচুয়ালি ওদের ধ্যান জ্ঞান হলো আমি বেশি টাকা ইনকাম করতে চাই, তাদের জন্য আপনি বলছেন যে এটা হিউজ ফিউচার আছে, নট অনলি ইন বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি তোমাকে একটা কথা বলি, কোনো ডাক্তার যারা অনেক বেশি ইনকাম করে, তার 1/4 তো খেয়ে শেষ করতে পারে কিনা আই হ্যাভ ডাউট। অত টাকা কিন্তু লাগে না সাজিদ, অত টাকা লাগে না, কিন্তু যে টাকাটা রেডিওলজি অ্যান্ড ইমেজিং থেকে ইনকাম করতে পারবে, সে টাকাটাই কিন্তু পুরো খরচ করে যেতে পারবে না। হ্যাঁ, কার্ডিয়াক সার্জন, নেফ্রোলজিস্ট, অনেক প্রফেশনে অনেকের ইনকাম অনেক বেশি রেডিওলজিস্টের চেয়ে, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা রেডিওলজিস্ট নিজের ভিত স্থাপন করতে 10 বছর সময় লাগবে, কিন্তু 10 বছর পরে সে একটা জায়গায় যদি দাঁড়ায় থাকে, তার কাছে কিন্তু পেশেন্ট আসবেই। আর যে ইনকামটা সে করবে, দ্যাট ইনকাম ইজ এনাফ। সবাইকে কোটি কোটি টাকা ইনকাম করতে হবে, আমি ওইটাতে বিলিভ করি না। এবং আমি আমার এই জীবনের শেষ প্রান্তে এসে আমি বলি যে আমার কিন্তু কোনো নাই, মানে দুঃখ নাই, আমি কিন্তু এত সুখী যে এইরকম একটা সাবজেক্ট আমি নিয়েছি, মানুষকে আমি অনেক কিছু দিতে পারি। আমি আমার জুনিয়রদেরকে পড়াচ্ছি, আমার ছেলে আবার রেডিওলজি ঢুকছে। আমি সব জুনিয়রদের জন্য বলবো রেডিওলজিতে যে এটা কিন্তু অনেক কিছু দিচ্ছে সারা দুনিয়াকে।
সো রেডিওলজিস্ট হয়ে একটা ভালো রেডিওলজিস্ট হলে কিন্তু দেশের জন্য কিছু করা সম্ভব। থ্যাংক ইউ স্যার। স্যার এখন আমরা কিছু কোয়েশ্চেন নিয়েছি। উনিও একজন ডক্টর, উনি অস্ট্রেলিয়াতে থাকেন, উনি অস্ট্রেলিয়া জিপি হিসেবে কর্মরত ছিলেন অনেকদিন, রিসেন্টলি রিটায়ার্ড করেছেন। তো যেহেতু আপনার সাথে আমার শো হবে উনি জেনেছেন, সো উনি আমাকে বলেছেন যে স্যারের থেকে এই কিছু কোয়েশ্চেন তুমি আস্ক করতে পারো। ওনার ডক্টর আহমেদ হোসেন ওনার নাম। সো উনি নিচের কোয়েশ্চেনগুলো দিয়েছেন। সো আমি আপনাকে কোয়েশ্চেনগুলো বলবো আর জাস্ট কুইকলি আপনার থেকে অ্যান্সার নিব, জাস্ট 2 লাইনের। ওনার প্রথম কোয়েশ্চেন হলো যে ইদানিং আপনার রেডিওলজিস্ট একদম ইনসেপারেবল পার্ট অফ লাইক মেডিকেল সায়েন্স। সো ইমেজিং এর বেনিফিটগুলো কি কি, মেইন বেনিফিটসগুলো? ইমেজিং ছাড়া তো তুমি কোনো ডায়াগনোসিস করতে পারবে না। এখন যদি একটা পেশেন্ট পেটে ব্যথা নিয়ে আসে ইমার্জেন্সিতে, ওরা কিছু করবে না, আল্ট্রাসোনোগ্রাম অফ দি অ্যাবডোমেন। আগে যেমন পেট টিপে দেখতো যে অ্যাপেন্ডিসাইটিস না কি 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 নাকি প্যানক্রিয়াটাইটিস, এখন কিন্তু কোনো কথা নেই, তাকে পাঠাবে আল্ট্রাসোনোগ্রাম, ডায়াগনোসিস কিন্তু হয়ে গেল। তাহলে পেশেন্টকে হাতে দিল না গায়ে, খালি শুনলো যে পেটে ব্যথা, অ্যাবডোমেনে পেটে, লোয়ার অ্যাবডোমেন, খালি লিখলো যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, 3 ঘন্টা ধরে সাথে সাথেই পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু ডায়াগনোসিস হয়ে গেল। What are the branches of imaging? ব্রাঞ্চ হলো প্রথম এক্সরে শুরু হলো, এক্সরে পরে হলো আল্ট্রাসোনোগ্রাম, আল্ট্রাসোনোগ্রামের পরে হলো সিটি স্ক্যান, এমআরআই, ম্যামোগ্রাফি আছে, যেমন আমরা আর্লি ডায়াগনোসিস অফ ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার করতে পারি। তারপরে আছে বিএমডি, বোন মিনারেল ডেন্সিটি, তোমার হাড্ডির বোনের তোমার টেক্সচার দেখার জন্য, কত ডেন্সিটি আছে এটা দেখার জন্য, নাহলে ফ্র্যাকচার হয়ে যায়, বুড়া বয়সে পড়ে গেলেই ফ্র্যাকচার হয়ে যায়, তার ক্যালসিয়াম খেতে হবে কিনা, বিএমডি, পেট সিটি, নিউক্লিয়ার রেনোগ্রাম, মানে অনেক ব্রাঞ্চ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হলো আপনার ইমেজিং এর ক্ষেত্রে অনেকে বলে রেডিয়েশন অনেক নাকি হাই থাকে। সো কি টাইপের রিস্ক থাকে ওইসব রেডিয়েশনের কারণে? আমি বলবো যে রেডিয়েশনে যে রিস্ক থাকে, আমরা যেমন কেউ যদি একটা বাচ্চা পেশেন্টের যদি সিটি স্ক্যান ব্রেন করতে পাঠায়, আমি কিন্তু সিটি স্ক্যান করি না। আর এখন কিন্তু রেফারিং ডক্টররাও জানে যে সিটি স্ক্যান করলে রেডিয়েশন পাবে, লেন্সের উপর দিয়ে রেডিয়েশন যাবে, তারা কিন্তু এমআরআই দেয়। যেমন একটা বাচ্চা মেয়ের যার এখনো মানে ওভারি টোভারি সেরকম ডেভেলপ করে নাই, তার যদি অ্যাবডোমেনের সিটি স্ক্যান দেয়, একটু রেডিয়েশন তো পাবে ওভারির উপর দিয়ে, আমরা সেই পেশেন্টের আল্ট্রাসোনোগ্রাম করি। আমি কিন্তু সেই পেশেন্টকে বলি সিটি স্ক্যান করার দরকার নেই, আমরা চেষ্টা করি আল্ট্রাসোনোগ্রাম করে ডায়াগনোসিস দেওয়ার জন্য। যদি লাগেই তখন দেখা যাবে, তখন রিস্ক নিয়েই করতে হবে। আরও আছে, যদি মেল পেশেন্ট হয় তার গোনাড কিন্তু টেস্টিকেল কিন্তু শিল করা যায়, ওখানে যেন রেডিয়েশন না যায়, এটা করেও কিন্তু আমরা এক্সরে করতে পারি, সবই করতে পারি। Okay, next question হলো, what is ultrasonography? Is it a branch of radiology? আল্ট্রাসোনোগ্রাফি ইজ এ ব্রাঞ্চ অফ রেডিওলজি। এটা টেক্সট বইয়ের মধ্যেই আল্ট্রাসোনোগ্রামে ভাগ করে দেওয়া আছে যে আল্ট্রাসোনোগ্রাফি ইজ অলসো এ ব্রাঞ্চ অফ রেডিওলজি। রেডিওলজি এন্ড ইমেজিং, রেডিওলজি বলে না, এটাকে রেডিওলজি ইমেজিং বলে। আচ্ছা, এমআরআই কস্টলিয়ার কেন? এমআরআই কস্টলিয়ার কেন? এত কস্টলিয়ার কেন? এমআরআই মেশিনের দামই তো অনেক। মনে করে একটা সিটি মেশিন যদি আমরা কেউ কিনে, ছোট একটা সিটি মেশিন 4 কোটি টাকা, সেখানে এমআরআই 10 কোটি টাকা দাম, তাহলে তো ইট উইল বি কস্টলিয়ার। আর এমআরআই তো সব পেশেন্টের করতেও হয় না, যে পেশেন্টের করতে হবে কিন্তু তার করতেই হবে। তখন কিন্তু মানুষ আর পয়সা নিয়ে চিন্তা করে না, ডায়াগনোসিস দরকার, তখন কিন্তু করতে হয়। আবার আল্ট্রাসোনোগ্রাম করে কিন্তু অনেক, যেমন শোল্ডার টোল্ডার তোমার বললাম, এগুলো কিন্তু অনেক সময় আল্ট্রাসোনোগ্রাম করে আমরা ডায়াগনোসিস করি, তখন হয়তো তার সিটি এমআরআই করতেই হচ্ছে না। তা আমরা কিন্তু শর্টকাটও আছে, আমরা যদি দেখি যে পেশেন্টটা সলভেন্ট না, ডাক্তার নিজেও আল্ট্রাসোনোগ্রাম অফ শোল্ডার জয়েন্ট দেয়। যদি তাতেও না হয় তখন কিন্তু এমআরআই করতে হবে। তখন কিন্তু মানুষ আর কস্ট নিয়ে চিন্তা করে না, মানুষ ভালো হতে চায়। আর মেশিনের দামই অনেক বেশি, কষ্ট কমাতে পারি। আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো, what are the effects of imaging on infants, children, pregnant ladies and elderly? ইয়েস, খুবই ইফেক্ট আছে। আমরা কিন্তু যখন একটা পেশেন্টের এক্সরেতে আসে, তখন কিন্তু লেখা হয় যে সে প্রেগনেন্ট কিনা। প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকলেও কিন্তু আমরা এক্সরে করি না। সম্ভাবনা যদি থাকে তখন সে জানে না যে তার প্রেগনেন্সি আছে, এটা জানলেও করা হয় না। কারণ হলো যে ডেভেলপিং এমব্রায়ো 12 উইকস পর্যন্ত রেডিয়েশন, মানে জিনিস তৈরি হচ্ছে, সেল একটা পর একটা জোড়া লাগিয়ে বড় হচ্ছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে, সেই সময় যদি রেডিয়েশন যায়, একটা রেডিয়েশনের ফোটাও তার ক্ষতি করতে পারে। বাংলাদেশে রেডিওলজিস্ট হওয়ার জন্য প্রসেসটা কি? রেডিওলজিস্ট হওয়ার জন্য হলো যে প্রথমে ডাক্তারি তো পাস করতেই হবে। ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে 2 ধরনের আমাদের এখন চলছে, কয়েকটা ডিগ্রি আছে, তার মধ্যে বড় ডিগ্রির মধ্যে হলো এফসিপিএস আর এমডি। এমডির জন্য এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয়, আর এফসিপিএস এর জন্য এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয় না। এফসিপিএস পার্ট 1-এ নিজেই এপিআর হতে পারে,
FCPS পার্ট 1 পাস করার পরে ট্রেনিং আছে 5 বছর, সেই ট্রেনিং এর পরে FCPS পার্ট 2 দেবে। আর এমডির এন্ট্রান্স এক্সামিনেশনে না যেতে পারলে, এমডিতে সিলেক্ট না হওয়া পর্যন্ত পার্ট 1-এ সে এমডিতে ঢুকতেই পারতেছে না, কিন্তু সে FCPS পরীক্ষা আবার দিতে পারে। FCPS এমডি আছে, এমফিলও একটা আছে, ওটাতেও আবার ঢোকার জন্য পরীক্ষা দিতে হয়। FCPS এমডি আর DMRDও আছে, ডিপ্লোমাও আছে এখন একটা। তো এই 3টা আছে, 4টা আছে। So এই 3টা পরীক্ষা সাকসেসফুলি পাস করলে we can count him as a রেডিওলজিস্ট। এখন সেটার আবার এমডি FCPS এর এক ধরনের স্ট্যাটাস, এমফিল এর ডিপ্লোমার এক ধরনের স্ট্যাটাস। তারা আবার যদি পরে পড়াশোনা করতে চায়, এমডি FCPS করে, তাহলে আবার তাদের স্ট্যাটাসটা বাড়লো। এই ওয়ার্ল্ড ওয়াইড যে আপনারা ধরি আমরা সিটি স্ক্যান, MRI, যে ওয়ার্ল্ড ওয়াইড যে আপনার ওয়েল বিল্ড যেগুলো ইকুইপমেন্ট ইউজ হচ্ছে, আমাদের দেশে কি এসব ইকুইপমেন্ট ইউজ করা হচ্ছে? আমাদের দেশে মেশিনের কোনো কমতি নাই। আচ্ছা, সোমাটম ফোর যে সিটি স্ক্যান মেশিনটার কথা বললাম, আর 3 টেসলা MRI মেশিনটার কথা বললাম, যে এগুলি সারা দুনিয়াতে ইউজ হচ্ছে। আমরা কিন্তু বিদেশি মেশিনই তো ইউজ করতেছি। আমি শুনি যে অনেকে MRI করাতে সিঙ্গাপুরে গেছে, আমার কথা MRI কি আমাদের দেশে নেই? কারো তো পয়সা থাকে, তারা তো সিঙ্গাপুর যেতেই পারে। কিন্তু এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে আর কি, যে অনেকে সিটি MRI কিংবা MRI আমাদের এখান থেকে করেই কিন্তু সিঙ্গাপুর যাচ্ছে। তখন সিঙ্গাপুরে অনেক টাকা, প্রায় 80,000 টাকা আমাদের দেশের, আর আমাদের এখানে 15,000 টাকা, এত টাকা সেভ হয়ে গেল। প্লেনের টিকিটটা সেভ হয়ে যাচ্ছে, ফলে এখানে কিন্তু MRI করেই যাচ্ছে। বিশেষ করে MRIটা এখানে আমাদের এখানে করেই যাচ্ছে মানুষ। আমাদের এমডি স্যার একদিন বললেন যে, আমি শুনতেছি যে আমাদের এখানে MRI করে দেশে মানুষ বাইরে যাচ্ছে। না, ভেরি গুড। মানে ইটস চেঞ্জিং নাও। বাট অনেকে আপনার ছোটখাটো, ইভেন আমি অনেকে মেডিকেল চেক আপ করাতে, বেসিক মেডিকেল চেক আপ করাতে বাইরে যেতে চাই, অনেকের মনে আছে। বাট এখন মনে হয় এটা চেঞ্জ হচ্ছে। এবং শুধু আমাদের এখানে না, আরো যেসব ভালো সেন্টার আছে সেখানে মানুষ করছে। আমি শুধু আমাদের কথাই বলছি না, অন্যান্য সেন্টারে করে মানুষ বাইরে যাচ্ছে। MRI রিপোর্ট কি লিখলো সেটা দেখার ব্যাপার না, কিন্তু MRI ফিল্ম নিয়ে যাচ্ছে, MRI CD নিয়ে যাচ্ছে। রিপোর্ট আমি যা লিখলাম সেটাতে তারা একমত নাও হতে পারে, কিন্তু আমি যদি কোয়ালিটি অফ ইমেজ দেই, ওরা ইমেজ দেখে ওদের ইন্টারপ্রিটেশন মে ডিফার। আপনার কি মনে হয় এখন কারেন্টলি বাংলাদেশে অ্যাক্টিভ রেডিওলজিস্ট কতজন? আমাদের দেশে আমি যতটুকু জানি 600 থেকে 700 মতো। 600 থেকে 700 হয় রেডিওলজিস্ট আমাদের দেশে আছে। আবার এখন পড়ছে অনেকেই, এখন রেডিওলজি স্টুডেন্টও অনেক আছে, 300-400 তো স্টুডেন্ট হবেই। স্যার, আমরা শুনেছি আপনি নাকি অনেক রিসার্চ করছেন, সো আমাদেরকে বলবেন আপনার সাবজেক্ট কি নিয়ে রিসার্চ করছেন? আচ্ছা, আমরা আসলে কর্পোরেট হাসপাতালে রিসার্চের সেরকম খুব বেশি মানে সুযোগ সুবিধা নাই বলা যেতে পারে, তার কারণ আমরা তো কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি। তারপরে আমরা কিন্তু কিছু রিসার্চ করছি, আমাদের ম্যানেজমেন্ট জানে। যেমন আমরা আমাদের ডিপার্টমেন্টে একটা রিসার্চ করছি যে প্রস্টেট ক্যান্সার, আর্লি ডায়াগনোসিস অফ প্রস্টেট ক্যান্সার। আমরা সবাই জানে, যারা রেডিওলজি জানে, ডাক্তার ইউরোলজিস্টরা জানে যে মাল্টিপ্যারামেট্রিক MRI অফ প্রস্টেট, মানে প্রস্টেটের MRI করা হয় একটা কন্ট্রাস্ট মিডিয়া দিয়ে। আমরা করতেছি কিন্তু বাইপ্যারামেট্রিক, মানে কন্ট্রাস্ট মিডিয়া দিই না। আমরা এই রিসার্চটা করতেছি প্রায় 2 বছর ধরে, এটা চলছে, অনেক পেশেন্ট করা হয়েছে, এবং আমাদের কিন্তু ডায়াগনোসিস ইজ কারেক্ট, এবং বায়োপসি করে ক্যান্সার পাওয়া যাচ্ছে। বাইপ্যারামেট্রিক MRIতে হলো টাইম কম লাগে, সিকোয়েন্স কম নেওয়া হয়, পেশেন্টের কমফোর্ট থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রাস্ট মিডিয়া দেওয়া সম্ভব হয় না। কারণ বয়স যখন বেশি হয়, প্রস্টেটের ক্যান্সার সাসপেক্ট যখন করা হয়, তাদের বয়স বেশি হয়ে গেছে, তখন কিন্তু সবাই কিডনি নিয়ে প্রবলেম থাকে। অতএব কন্ট্রাস্ট মিডিয়া দিলে অসুবিধা হতে পারে, কিন্তু আগে থেকে অসুবিধা আছে। ফলে বাইপ্যারামেট্রিক MRIটা এখানে পেশেন্টের জন্য ভালো। এই জন্য আমরা বাইপ্যারামেট্রিক ও MRIর উপরে রিসার্চ একটা করছি। আমরা একটা বুকলেটও বের করেছি। পেশেন্ট পাঠাচ্ছে বাইরে থেকে ইউরোলজিস্ট আমাদের কাছে, অনেক ইউরোলজিস্ট, প্রফেসর সালাম থেকে শুরু করে অনেক ওনার জুনিয়ররাও আমাদের কাছে পেশেন্ট পাঠাচ্ছে। ওকে স্যার। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল আপনার, এই যে আমরা এখন ওয়ার্ল্ড ওয়াইড দেখছি AI, সব কিছু গেটিং লাইক কানেক্টেড উইথ দ্য AI, সো আপনার রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্টে AI এর কাজটা কি হতে পারে সামনে? আমাদের এখন রেডিওলজিস্ট আছে, ভালোই আছে, কিন্তু আমরা হয়তো সামনে কিছুদিনের মধ্যে হয়তো স্বল্পতা, আমাদের কাজের লোড যেভাবে বাড়ছে, তাতে আমরা হয়তো AI সম্পৃক্ত করবোই। আমি প্রায় 3 বছর ধরে এই AI উপরে কাজ করছি। কোভিডের সময় থেকেই AIর সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। কিন্তু আমাদের যেমন আর্লি ডিটেকশন অফ ব্রেস্ট ক্যান্সার, আমাদের কিন্তু যে মেশিন, এটাতে কিন্তু আমরা আর্লি ডিটেকশন আমরা এমনিই করতে পারি। আবার এক্সরে চেস্টে আর্লি ডিটেকশন অফ লাং ক্যান্সার, আমরা কিন্তু আমাদের রেডিওলজিস্টরা কম্পিটেন্ট, কিন্তু কাজের লোড বেড়ে যাচ্ছে, এই জন্য আমরা এক্সরে চেস্টে আর্লি ডিটেকশন অফ লাং ক্যান্সার এবং সিটি স্ক্যান অফ চেস্টে আর্লি ডিটেকশন অফ লাং ক্যান্সার
এবং ব্রেস্ট ম্যামোগ্রাফিতে উইথ টমোসিনথেসিস মেশিনে আলটিটিউড লাং ক্যান্সার আমরা হয়তো এআই সঙ্গে সম্পৃক্ত খুব শীঘ্রই হব। এবং এআই আসলে আমাদের ডায়াগনোসিসটা দুইভাবে হবে, একটা ম্যানুয়ালি আমরা রেডিওলজিস্টটা ডায়াগনোসিস করব, আর এআই একটা রিপোর্ট দিবে। তো দুইটা মিলে সংমিশ্রণের রিপোর্ট তো অনেক ভালো হবে। আমরা খুব শীঘ্রই হয়তো এআই সঙ্গে সম্পৃক্ত হব ইনশাআল্লাহ, এটা আমরা দোয়া করি। এন্ড স্কয়ার হসপিটাল দিয়ে আই থিংক এটা শুরু আশা করছি, চেষ্টা করছি, ম্যানেজমেন্টও চাচ্ছে যে আমরা এআই সঙ্গে সম্পৃক্ত হব। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, এটা সব সময় থেকেই, যে আপনি এত বছর আপনি রেডিওলজিতে ছিলেন, আপনি মানে এত দক্ষ কিভাবে হলেন? মানে এই সাবজেক্ট আপনার এখন নখদর করে, আপনি সবকিছু জানেন এই সাবজেক্টে, এটা কিভাবে সম্ভব হলেন? বিকজ আমরা যেটা জেনে এসেছি, এই সাবজেক্টটা অনেক হার্ড। অনেকে আপনার 8-10 বছর পরে এটাকে কুইট করে অন্য জায়গায় মুভ করে, বাট আপনি এতদিন কিভাবে এখানে সাস্টেইন করে গেলেন? আপনার কি টাফ হয়নি? এটাতে দক্ষ হতে গেলে কিন্তু আসলেই পড়াশোনা করতে হবে অনেক। তা আমার যে সুবিধাটা হয়েছে সেটা হলো যে আমার ওয়াইফ আর্মিতে চাকরি করেছে 10 বছর, তারপরে সে চাকরিটা ছেড়ে দিয়েছে। ওর কোমরে ব্যথা ছিল, ও বলেছে যে আমি চাকরি ছেড়ে দিই, তুই পড়াশোনা করো, তোমার যে পড়ার নেশা সেই নেশা তো তো আমি কিন্তু কোনো বাজার করি না, কিছু করি না, আমি কোনো সংসারের সাথে কোনো সম্পৃক্ত না। আমার পড়াশোনা, আমার এটাই আমার নেশা। কিন্তু আর মানুষকে হেল্প করা, আমার কানেকশন অনেক, আমি মানুষকে হেল্প করি। যে কেউ আমাকে টেলিফোন করলে আমি টেলিফোন ধরি এবং আমি পরামর্শ দিই। এবং দেশের যত সিনিয়র মানুষ আছে, আর্মির এক্স চিফ, এয়ারফোর্সের এক্স চিফ, নেভির এক্স চিফ, সবাই আমাকে টেলিফোন করে যে কোথায় যেতে হবে, কী করতে হবে, কাকে দেখাবে, কী করবে। আমি এটা খুব এনজয় করি। এবং এটার জন্য যে পড়াশোনা করতে হয়, এর পড়াশোনার কিন্তু মাত্রা নেই, অনেক পড়াশোনা করতে হয়। তখন আমি যদি না জানি তাহলে আমি জুনিয়রকে শেখাবো কোত্থেকে? তো আমার একটা খুব ইচ্ছা যে আমার যারা জুনিয়র, আমি যেখানেই কাজ করেছি সেখানেই কিন্তু জুনিয়র এস্টাবলিশড হয়েছে। আমি যখন সেন্ট্রালে কাজ করেছি ওখানে যে জুনিয়রদেরকে নিয়ে, ওরা কিন্তু ওখানে এস্টাবলিশড। আমি যখন অ্যাপোলোতে কাজ করেছি ওখানে যারা জুনিয়র আছে তারা কিন্তু ওখানে এস্টাবলিশড। আমি এখন এখানে কাজ করতেছি, আমি তো কতদিন বাঁচবো? আর আমার তো আই এম 71 নাও। আই এম 71 নাও। 71 স্যার? ইয়েস। একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি স্যার, আপনার স্যার নেক্সট পরিকল্পনা কি? আমার নেক্সট পরিকল্পনা হলো আমার এই জুনিয়রদেরকে আমার মতো করে তৈরি করা, শেখা, তারা যেন আমার মতো জানে আর কি। আমার চেয়ে বেশি জানলে আমি খুশি হব। মানে স্টুডেন্টরা যদি টিচারের চেয়ে বেশি জানে তাহলে কিন্তু এটা একটা টিচারদের গর্ব। না জি, আমার 2জন টিচার ছিলেন, কর্নেল মতিন চৌধুরী আমাকে, যিনি প্রথমে ট্রেনিং দিয়েছেন, তারপরে 2জন টিচার আছেন, প্রফেসর বাশার, প্রফেসর সাদেক। আমি ওনাদেরকে এখনো মনে করি, ওনারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়েছি, আমি ব্যবস্থা করেছিলাম। তো আমি চাই যে আমার জুনিয়ররা, ওরা যেন আমার চেয়ে বড় হয়। এখানে আছে আমার জুনিয়র 4 জন আছে, তারা আমার চেয়ে বড় হোক, এটা আমি চাই। কোনো রিটায়ারমেন্টের প্ল্যান নেই আমার কোনো, যতদিন আমি কাজ করতে পারি, আমি মানে আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমি যেন আরো 15-20 বছর কাজ করতে পারি, মানুষের সেবা করতে পারি, এটাই আমার। বাট স্যার আপনার বয়সী তো অনেকে রিটায়ারমেন্ট নিয়ে দেশ বিদেশ ঘুরছে, পৃথিবী দেখছে। আমিও দেশ বিদেশে যাই, আমি কিন্তু যাই দেখতে না, আমি কিছু ট্রেনিং করতে যাই, দেখতে যাই ওরা কি করছে। যেমন এবারে আমি ইভেন ভুটান গিয়েছি, ওখানে কিন্তু একটা হাসপাতাল ভিজিট করেছি, ওরা কি করছে। ভুটান থেকে আমাদের এখানে কিন্তু ট্রেনিং আসার জন্য রেডিওলজিস্টরা বলছে যে আপনি স্যার যেখানে যান না কেন এটা কাজ জড়িত, বাট কাজ ছাড়া ধরেন মানে আপনি পুরোপুরি মেডিকেলকে বাই বাই বলে শুধু পৃথিবী ঘুরবেন, বিভিন্ন জায়গা দেখবেন, আনন্দ করবেন, ওটা আপনার কখনো মনে হয়? আমি ওইটা কখনো করি নাই। আমি যদি কোনো ট্রেনিংয়েও যাই, অফিসিয়াল ট্রেনিংয়েও যদি যাই, কেউ স্পন্সর করে ট্রেনিংয়েও যদি যাই, কিন্তু আমি কোনো হাসপাতাল দেখবই, অন্যরা কি করছে এটা দেখে আসবো, যে আমরা কোথায় আছি আর ওরা কোথায় আছে। স্যার আপনি এত বড় একটা প্রতিষ্ঠানে আছেন, স্কয়ার হসপিটাল, সবাই চেনে, দেশ হোক দেশের বাইরে হোক, স্কয়ারকে মানুষজন অনেক পছন্দ করে। আপনার কি মনে হয়, লাইক কোন জিনিসটার কারণে লোকজন সবচেয়ে বেশি এখানে আসে? আমি আমার অভিজ্ঞতায় বলবো, আমি 7 বছর ধরে এখানে আছি। এখানে মানুষ যখন অন্যান্য জায়গায় কোনো ডায়াগনোসিস হয়তো পাচ্ছে না, আমি দেখছি যে বাইরে এমআরআই করছে, তারপরেও কিন্তু ওই পেশেন্টটা আবার এমআরআইটা নিয়েই আসছে। তো আমি দেখলাম যে এমআরআইয়ের কোয়ালিটি ইজ নট গুড, তখন আমরা এখানে রিপিট করাই। আবার যদি ওইটাতেও রিপোর্ট দেওয়া সম্ভব হয় তাহলে ওটা আবার রিভিউ করি, যে রিপোর্টটা ঠিক হয়নি, রিপোর্টটা করে দিই। মানুষ এখানে আসে একটা আসলে ভালো ডায়াগনোসিসের জন্য। আমাদের কাছে কিন্তু বিভিন্ন হাসপাতাল থেকে, কর্পোরেট হাসপাতাল থেকেও আসে। তখন আমাদের যে সোমাটোম ফোর্স যে সিটি মেশিনটা আছে, এখানে কিন্তু হার্ট রেট, অন্য মেশিনে কিন্তু 70-75-এর বেশি হার্ট রেট হলে কিন্তু সিটি করোনারি আর্টারি অ্যাঞ্জিওগ্রাম করতে পারে না। আমরা কিন্তু 120 হার্ট রেট হলেও কিন্তু করতে পারি। ওই যে বললাম 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু সিটি করোনারি আর্টারি অ্যাঞ্জিওগ্রাম করা সম্ভব হয়। মানে হার্টবিট 1-2 বিটের মধ্যে কিন্তু হয়ে যায় সিটি করোনারি আর্টারি অ্যাঞ্জিওগ্রাম। ফলে আমরা কিন্তু করোনারি আর্টারি অ্যাঞ্জিওগ্রাম, সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম কিন্তু বাইরে থেকে অনেক পেশেন্ট পাই। আরেকটা হলো যে আমাদের এখানে
মাস্কুলোস্কেলিটাল অ্যান্ড পেডিয়াট্রিক নিউরো, আমি বিশেষ করে এই দুটো আমার খুবই ফ্যাসিনেটেড এরিয়া আর কি। মানে মাস্কুলোস্কেলিটাল ওই যে বিসিবির সাথে সম্পৃক্ত হয়েছে কীভাবে দেখো, নি, শোল্ডার, এগুলোর জন্য মানুষ আমাদের কাছে বেশি আসে। আর একটা আসে হলো পেডিয়াট্রিক নিউরো, মানে বাচ্চাদের যে বাচ্চাগুলো ফিট হয়, হয়তো এটার ডায়াগনোসিস কোথাও পায় না, ওরা ফিল্মও পাঠায় আমাদের কাছে, ডাক্তাররা আমাদের কাছে, যে এই ফিল্মটাই রিভিউ করা যায় কিনা, কি নতুন করে করতে হবে কিনা। তো দেখা গেল যে ওই ফিল্মের মধ্যে ডায়াগনোসিস আছে, তো আমরা তখন আমি তখন রিপোর্টটা রিভিউ করে দিই। আমরা এখানে এই কাজগুলো করি আর কি। তো পেশেন্ট আমাদের কাছে কিন্তু বাড়তেছে ওই জন্যই যে আমরা একটা ভালো কিছু দিতে পারার চেষ্টা করছি। তার মানে এই না যে অন্য কোথাও কেউ পারছে না, তা নয়। হয়তো বা মিস হয়েছে, হয়তো বা সেইভাবে দেখা হয়নি, কিংবা ভিড়ের জন্য কেউ ভালো মতো বুঝতে পারেনি। আমরা এই জিনিসগুলো ভালো একটা রেজাল্ট দিতে পারছি, পেশেন্টকে ডায়াগনোসিস দিতে পারছি জন্য ডাক্তাররা আমাদের কাছে পাঠাচ্ছে, এই জন্য আমাদের পেশেন্ট কিন্তু বাড়তেইছে। জি জি জি, আমি একমত। আমি স্কোয়ারে আমার ট্রিটমেন্ট করাই। আমি যখনই মানে বাংলাদেশে থাকি না কেন, যে কোনো কারণে হোক না কেন, আমি স্কোয়ারে এসে আমার ওয়াইফ, আমার ফ্যামিলি পুরোপুরি স্কোয়ার ফ্যামিলিতে এসে স্কোয়ার হসপিটালে এসে ট্রিটমেন্ট করে। আপনারাও নির্দ্বিধায় আসতে পারেন, ওনার থেকে আপনারা বেস্ট ট্রিটমেন্টটা পাবেন। বিকজ ওনাদের সার্ভিস, ওনাদের যে এক্সপার্টিস, এটা খুব কম হসপিটালেই পাওয়া যায় বাংলাদেশে। আপনার অনুষ্ঠানের অলমোস্ট শেষ প্রান্তে, শেষ করার আগে আমি ডাক্তার সাহেব থেকে কিছু কথা শুনতে চাচ্ছি ওনার দর্শকদের জন্য এবং ওনার পেশেন্টসদের জন্য। স্যার, এই ক্যামেরাতে দেখে কিছু বলবেন। আমরা ডেইলি ট্রিট করতেছি পেশেন্টকে, লাংস থেকে পানি বের করতেছি, পেট থেকে পানি বের করতেছি, তারপরে বায়োপসি করতেছি, লিভার অ্যাবসেস ড্রেন করতেছি। গতকালকে আমি বের করেছি 250 সিসি লিভার অ্যাবসেস, মানে পাস বের করছি লিভার থেকে। পেশেন্ট ভালো হয়ে আজকেই জ্বর নেই শুনলাম। তো আমরা এই কাজগুলো করছি। আমরা প্রেগনেন্সি উইথ ওভারিয়ান সিস্ট, বেনাইন ওভারিয়ান সিস্ট, একটা ইয়াং মেয়ে, তার একটা ওভারিয়ান সিস্ট আছে, ওটার থেকে ফ্লুইড বের করে দিলে, ভিতরে স্টোরেজিং এজেন্ট দিলে ওই সিস্ট আর কখনোই হবে না। তো আমরা অনেক কাজ করছি, চিকিৎসা করতেছি কিন্তু পেশেন্টের। তারপরে একটা কাজ বেশি করা হচ্ছে, সেটা হলো কমপ্লিকেশন অফ সার্জারি। বিভিন্ন জায়গা থেকে সার্জারির কমপ্লিকেশন নিয়ে পেশেন্ট আসতেছে, পেট ভর্তি বাইল, পেট ভর্তি ব্লাড, এগুলো আমরা অ্যাসপিরেট করে চিকিৎসা করতেছি, কোনো পেট কাটতে হচ্ছে না। তো আমি বলবো যে কোনো পেশেন্টকে সেকেন্ড টাইম কিংবা কোনো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হলে সেকেন্ড টাইম ওপেন করার আগে অ্যাটলিস্ট আমাদের ডিপার্টমেন্টে যদি একবার পাঠান, আমার দেখে যদি বুঝতে পারি যে অপারেশন না করলেও চলবে, তাহলে আমাদের সেই সাহায্যটুকু আপনারা নিতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য, সাজিদ চোখের সময় দেওয়ার জন্য। দর্শক, থ্যাংক ইউ এতক্ষণ আমাদের শো দেখার জন্য। ইনশাল্লাহ আপনাদের জন্য আরো ভালো কিছু কাজ উপহার দিব সামনে। দোয়া রাখবেন, সাজিদ চোখের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ।